আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তো তোমাদের জন্য আমাদের আই এডুকেশনের আয়োজন নিয়মিত ফ্রি ক্লাস কমার্সের স্টুডেন্টের জন্য অ্যাকাউন্টিংয়ের ফ্রি ক্লাস, যেখানে আমরা প্রতিনিয়তই তোমাদের বিগত বছরের কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আমরা একদিন অন্তর অন্তরই হাজির হচ্ছি। জাস্ট তোমাদের এনার্জি লেভেলকে একটু বুস্ট আপ করার জন্য, তোমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার জন্য, তার পাশাপাশি তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে তুমি যাতে চান্স পাও সেজন্য তোমার যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেখানের বিগত বছরের কোশ্চেন, গত বছরের কোশ্চেন 2024-25 সেশনের প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয়গুলো তুমি পরীক্ষা দিয়েছ সেখানেরই হিসাব বিজ্ঞান প্রশ্ন হয়তোবা তুমি ঠিকমতো অ্যান্সার করে আসতে পারোনি, সম্পূর্ণ নাম্বার হয়তোবা তুমি পাওনি, কেন পাওনি সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কী ছিল, কী কী টপিকগুলো ভালো মতো পড়লে আমি হিসাব বিজ্ঞানে ভালো করতে পারতাম, এই নিয়েই হচ্ছে আমাদের ক্লাস। আমরা আজকে তোমাদের জন্য যেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। কমার্সের স্টুডেন্টের জন্য খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু কমার্সের না, সায়েন্সের, আর্টসের, কমার্সের সবারই একটা পছন্দ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কারণ বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভারে অবস্থিত, বিশাল একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্সের হল লাইফে থাকা, মাস্টার্স 1 বছর হল লাইফে থাকা, এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়, অনেক উপভোগের একটা বিষয়। জাহাঙ্গীরনগরে যারা লেখাপড়া করে তাদের সেই ইউনিভার্সিটি লাইফের বন্ধুত্ব আজীবন টিকে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার বন্ধুবান্ধব হবে, বাট তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে হলে না থাকলেও তুমি পারো, বাধ্যতামূলক না। জাহাঙ্গীরনগরের ম্যাক্সিমাম স্টুডেন্টরা হলে থাকতেই পছন্দ করে, কারণ এই যে হলের যে পরিবেশটা, বড় ভাই ছোট ভাই জুনিয়র সিনিয়রদের যে আন্তরিকতাটা, এটা আসলে বিশাল বড় একটা প্রাপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি কমার্সের স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে চাও, তোমাদেরকে ভর্তি পরীক্ষাতে বাংলা থেকে প্রশ্ন আসবে, ইংরেজি থেকে প্রশ্ন আসবে, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসবে, ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসবে। আগে 2-3 বছর আগে তখন ম্যাথ এবং আইকিউ আসতো, তো তখন কমার্সের স্টুডেন্টের জন্য চান্স পাওয়াটা ডিফিকাল্ট হতো জাহাঙ্গীরনগরে। বাট জাহাঙ্গীরনগর তারা ম্যাথ আইকিউ বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করছে। তো এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কমার্সের স্টুডেন্টরা যে প্রিপারেশানটা নেই, এটা দিয়ে চান্স পাওয়াটা মোটামুটি সহজ বলা চলে। তো আসলে আমরা দেখার চেষ্টা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমার্সের স্টুডেন্টদের ইউনিট যেটা, সেই ইউনিটে আসা 2024-25 সেশনের হিসাব বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। হিসাব বিজ্ঞান অংশের প্রশ্নে টোটাল 20টা কোশ্চেন দেওয়া ছিল গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে। তো এই 20টা কোশ্চেন কেমন ছিল, কোন জায়গা থেকে আসছিল, কোন কোন টপিকগুলো ভালো মতো পড়লে জাহাঙ্গীরনগরে কমার্সের স্টুডেন্টের জন্য চান্স পাওয়া সহজ, এটাই আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। তোমরা যারা ক্লাসটি দেখছো, তোমাদের কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমাদের যার যার নিজ নিজ টাইম লাইনে চাইলে তোমরা এই ক্লাসটি শেয়ার করে রাখতে পারো, যাতে তুমি এই বছর সেকেন্ড টাইমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগের দিন রাতে অন্তত এই ক্লাসটি তুমি আরেকবার রিপিট টেনে দেখবে। অবশ্যই এমনও হতে পারে যে আজকের ক্লাসে আমি যা পড়াচ্ছি জাহাঙ্গীরনগরের বিগত বছরের কোশ্চেন, এখান থেকেও 1-2টা প্রশ্ন, 3-4টা প্রশ্ন, ইভেন 5-7টা প্রশ্ন হুবহু কমন আসতে পারে, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অংশে বিশেষ করে বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কোশ্চেন রিপিট আসতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে 7টা কোশ্চেন ছিল রিপিট, 12টা কোশ্চেনের মধ্যে 7টাই ছিল রিপিট কোশ্চেন। ইভেন জাহাঙ্গীরনগর যে প্রশ্নগুলো আমরা দেখব, এগুলোর অধিকাংশ এর আগে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে আসছে, ইভেন জাহাঙ্গীরনগরেই আসছে। সো বিগত বছরের কোশ্চেনের গুরুত্ব খুবই 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 বেশি হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য। সো আর কথা না বাড়িয়ে যার যার টাইম লাইনে তোমরা যদি শেয়ার করে রাখো, আর যদি তোমরা সব কিছু ঠিকঠাক মতো শুনে থাকো, বুঝে থাকো, তাহলে আসেন আমরা আমাদের ক্লাসের পড়াশোনা শুরু করি। আমরা যার যার টাইমলাইনে একটু শেয়ার করব, যদি সম্ভব হয় বন্ধুবান্ধব যারা লুকায় টুকায় আসে তাদের একটু মেনশন দেই, সবাই মিলে আমরা একসাথে যাতে ক্লাসটা করতে পারি। শুরু করি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের কোশ্চেন। শুরুতেই প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়।
নিট লাভ দ্বারা বাড়বে কোনটা? নিট লাভ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে নিট লাভ আসে কিভাবে? নিট লাভ আসে হচ্ছে আপনি যখন আয় থেকে ব্যয়ের টাকা বাদ দেন, আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিলে কি আসে? আমরা জানি নিট লাভ আসে। আর নিট লাভের টাকা আমরা কি করি? মূলধনের সাথে অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে কি করি? যোগ করে দেখাই। তাহলে নিট লাভ কাকে বৃদ্ধি করবে? নিট লাভ বৃদ্ধি করবে কাকে? অপশন নাম্বার সি, মালিকানা সত্ত্বকে। নিট লাভ বৃদ্ধি করবে হচ্ছে মালিকানা সত্ত্বকে। সো এটা একটা বেসিক বিষয়, এটা বেসিক থেকে আসা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আশা করি এইটা কারো পরীক্ষার হলে ভুল হয় নাই আশা করি। আর এরকমের প্রশ্ন যদি আসে আশা করি আমরা ভুল করব না। একটু কমেন্টে যার যার উত্তরগুলো সাথে সাথে লিখবেন, যারা যারা ক্লাস করতেছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, কারা কারা গত বছর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলেন সেটা একটু মেনশন করে লেখেন, যে কারা কারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছেন। একটু একটা করে লাইক দেন বা একটা করে আপনি হাত তুলে একটা ইমোজি দেন যে স্যার আমি পরীক্ষা দিয়েছিলাম। কে কে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছিলেন গত বছরে একটু কমেন্টে আমরা লিখি। জাহাঙ্গীরনগরে কারা কারা পরীক্ষা দিছিলাম, কারা কারা জাহাঙ্গীরনগরে পড়ার স্বপ্ন দেখি। বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সবচাইতে সুন্দর পরিবেশ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশে শীতকালে আপনি যদি পাখি দেখতে হয়, শীতকালে অতিথি পাখি দেখতে হলে বেস্ট প্লেস ইন বাংলাদেশ ইজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর যদি কারো থাকে কেউ পাশে বসার মতো, যে একসাথে বসে আমরা অতিথি পাখি দেখব, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভালো একটা প্লেস। সুন্দর মতো বিকালবেলায় দুজন পাশাপাশি বসলেন, 5 টাকার বাদাম কিনলেন আর বসে বসে অতিথি পাখি দেখলেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে হয়তো বা কাউকে পাশে নিয়ে বসার যেই স্বপ্ন সেটাও আশা করি পূরণ হবে। আসেন কোয়েশ্চেন নাম্বার 2-এ চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 2 যেখানে আমরা দেখব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এইটা হচ্ছে এক মালিকানা কারবার থেকে আসা প্রশ্ন। এখানে জিজ্ঞাসা করা হয়েছে উত্তোলনের পরিমাণ কত। এক মালিকানা কারবারে উত্তোলনের পরিমাণ বের করতে বলা আছে। একটু আপনারা যার যার কমেন্টে অ্যান্সারটা লিখবেন। আমরা জানি যে এক মালিকানা কারবারের যত অঙ্ক আছে জাস্ট একটা ছকে মান বসাইলে অ্যান্সারটা মিলে যায়। আমি ছকটা একটু আপনাদের মনে করাই দেই। আমাদের ছকের বাম পাশে লিখতে হয় হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর ডান পাশে লিখতে হয় হচ্ছে সমাপনী মূলধন। দ্রুত আপনারা কমেন্টে অ্যান্সারটা লেখেন। প্রারম্ভিক মূলধন, এটার সাথে যোগ করতে হয় অতিরিক্ত মূলধনকে, আর সমাপনী মূলধনের সাথে যোগ হয় হচ্ছে উত্তোলন। সমাপনী মূলধনের পাশে উত্তোলন বসে। যদি সমাপনী মূলধন বেশি হয় তাহলে প্রারম্ভিকের পাশে লিখতে হবে হচ্ছে নিট লাভ, আর যদি প্রারম্ভিক মূলধন বেশি হয় তাহলে উত্তোলনের নিচে লিখতে হবে কোনটা? নিট ক্ষতি। এইটা একটু মনে রাখবো আমরা। তাহলে নিট লাভ কোন পাশে বসবে? প্রারম্ভিক মূলধনের পাশে বসবে নিট লাভ, আর নিট ক্ষতি কার পাশে বসবে? সমাপনী মূলধনের পাশে বসবে নিট লাভ। কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে খেয়াল করবেন ক্ষতি বলা আছে, তাহলে তো নিট লাভ জানা থাকা দরকার নাই। আমরা যদি এখান থেকে যে ছকটা আমরা লিখছি এখানে আমরা নিট লাভটা মুছে দেই, কারণ আমাদের অঙ্কে নিট লাভ নয়, আমাদের অঙ্কে কি দেওয়া আছে? ক্ষতি দেওয়া আছে। তাহলে আমাদেরকে হচ্ছে ক্ষতির মানটাও বসাইতে হবে। জাস্ট আমি এখানে মান বসাই, দেখবেন খুব দ্রুত অ্যান্সার মিলে যাবে। প্রারম্ভিক মূলধন এর পরিমাণ কত? 26,500 লিখে নিলাম। তারপর বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন নিয়ে আসছে কত টাকা? 5,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন, লিখে নিলাম। সমাপনী মূলধনের পরিমাণ বলা আছে কত? 20,000, লিখলাম সমাপনী মূলধন 20,000। আর বলা আছে ক্ষতির পরিমাণ সমাপনী মূলধনের নিচে লিখলাম ক্ষতির পরিমাণ হচ্ছে 5,000। আর সমাপনী মূলধনের নিচে যেইটা বাকি থাকলো সেটার নাম কি? উত্তোলন, যেটা আপনাকে কোশ্চেনে বের করতে বলা আছে। তো যোগ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো আশা করি। তাহলে যোগ হবে কোন পাশ? প্রারম্ভিকের পাশ। যোগ করি 26,500 আর হচ্ছে 5,000, যোগফল কত হয়? 31,500। 31,500 টাকা থেকে 25,000 টাকা বাদ দেই। 31,500 থেকে যদি আপনি 25,000 বাদ দেন তাহলে বিয়োগফল কত? উত্তর কত হয়? অপশন নাম্বার বি। কত টাকা? 6,500 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তোলনের পরিমাণ কত? 6,500 টাকা। আশা করি আমরা অঙ্ক বুঝতে পারছি। বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্ট করে লিখে জানান যে স্যার বুঝতে পারছেন কিনা। এখানে যোগ হবে কোনটা? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আর যোগ কোনটা? সমাপনী মূলধন আর হচ্ছে নিট ক্ষতি, দুটা যোগ। প্রারম্ভিকের পাশ থেকে সমাপনীর পাশ বাদ দিলেই উত্তোলনের পরিমাণ অ্যান্সার হবে 6,500। অ্যান্সার হবে 6,500 টাকা। আশা করি আমরা বুঝতে পারছি।
ওকে, এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যাই। এক মালিকানা কারবারের অঙ্ক ছিল এটা, কোয়েশ্চেন নাম্বার 3। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এইটা হচ্ছে একটা মজার একটা প্রশ্ন, কারণ এখানে আপনার বেসিকটা কতটুকু স্ট্রং এইটা এই কোশ্চেনের মাধ্যমে যাচাই করতেছে। বিশ্ববিদ্যালয়ের সকল কোশ্চান যে ওই যে নিটলাভ মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এই এত সহজ আসবে এইটা আশা করাটা বোকামি। তাহলে এটা কি স্যার কঠিন কোশ্চান না? এটা কঠিন প্রশ্ন না, এটা হচ্ছে আপনার বেসিক কতটুকু স্ট্রং এইটা বোঝার জন্য এই কোশ্চানটা আসছে। খেয়াল করে দেখেন, প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন লেনদেনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে কমিয়ে দেয়? কিসের ফলে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমবে? ব্যাংক জমাতিরিক্ত কি? আপনি ব্যাংকে জমাকৃত টাকার চাইতে যদি বেশি উত্তোলন করেন সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আপনার একটা চলতি দায়। তাহলে যদি ব্যাংক জমাতিরিক্ত কি দায়, তাহলে এর জের কোনটা? এর জের হচ্ছে ক্রেডিট জের। আপনি ব্যাংকে জমা টাকার চাইতে যদি বেশি উত্তোলন করেন সেটা ব্যাংক জমাতিরিক্ত। চলতি দায় কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্তের অপোজিট কোনটা? ব্যাংক জমাতিরিক্তের অপোজিট যেটা সেটা হচ্ছে ব্যাংকে জমা। ব্যাংক জমাতিরিক্তের অপোজিটটার নাম কি হবে? ব্যাংকে জমা। আর ব্যাংকে জমা এটা কি? ব্যাংকে জমা হচ্ছে চলতি সম্পত্তি। আর চলতি সম্পত্তির স্বাভাবিক ব্যালেন্স হবে কোনটা? ডেবিট ব্যালেন্স হবে, ডেবিট জের প্রকাশ করে। তাহলে আপনার এই প্রশ্নটা সমাধান করবেন এই নিয়মে, একটু যদি মনোযোগ দিয়ে বুঝেন। কোনটা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে কমিয়ে দেয়? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয় কোনটা? যেটার ফলে, যেই লেনদেনের ফলে, যেই লেনদেনটার ফলে আমাদের প্রশ্নে যেই অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে যেই লেনদেনটার দ্বারা ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে, যেই লেনদেনটার দ্বারা ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে সেই লেনদেনটাই ব্যাংক জমাতিরিক্তকে কি করবে? কমিয়ে দিবে। একটু মনোযোগ দিয়ে বুঝি। যে লেনদেনটা ব্যাংকে জমার পরিমাণকে বৃদ্ধি করবে সেই লেনদেনটাই ব্যাংক জমাতিরিক্তকে কি করবে? হ্রাস করবে বা কমিয়ে দিবে। কারণ ব্যাংক জমাতিরিক্তের ঠিক উল্টাটাই নাম কি? উল্টাটাই হচ্ছে ব্যাংকে জমা। তাহলে আপনার যদি ব্যাংক জমাতিরিক্ত কমাইতে হয় তাহলে ব্যাংকে টাকা জমা দিতে হবে। তাহলে যেই লেনদেনটার দ্বারা ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে সেই লেনদেনটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে কি করবে? কমিয়ে দিবে। আশা করি আমার কথাটা বুঝছেন। আসেন এবার অপশনগুলো মনোযোগ দিয়ে খেয়াল করি। কোন অপশনটার দ্বারা ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে? ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে অপশনগুলো একটু খেয়াল করেন। অপশনগুলো দেখেন, সঠিক উত্তর কোনটা হবে? ক্লু অলরেডি আমি দিয়ে দিছি। একটু আমাকে অ্যান্সার করে জানানোর চেষ্টা করেন যে কোন লেনদেনটা ব্যাংকে জমার পরিমাণকে বৃদ্ধি করতেছে। আশা করি এতক্ষণে বুঝে গেছেন, আশা করি বুঝে যাওয়ার কথা। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। এই যে দেখেন, চেকের অর্থ আদায় হয়েছে, চেকের অর্থ আপনি আদায় করলেন। তো চেকের অর্থ যদি আদায় হয় তাহলে আপনার ব্যাংকে টাকার পরিমাণ কি হবে? জমার পরিমাণ বৃদ্ধি ঘটবে। তাহলে চেক আদায়ের ফলে ব্যাংকে জমা কি হয়? বৃদ্ধি পায়। আর ব্যাংকে জমা যদি বৃদ্ধি পায় তাহলে অটোমেটিক জমাতিরিক্তের পরিমাণ কি হবে? কমে যাবে বা হ্রাস পাবে। এটা ডিরেক্ট প্রশ্ন না, ইনডিরেক্ট প্রশ্ন। ডিরেক্টলি যদি জিজ্ঞাসা করা হতো এই প্রশ্নে যে নিচের কোন লেনদেনটা ব্যাংকে জমাকে বৃদ্ধি করে, তাহলে অনেকে ইজিলি অ্যান্সার করতে পারতেন অপশন নাম্বার সি। কিন্তু দেখেন অপশন নাম্বার সি অ্যান্সার এবং ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি এটাই আপনাকে বের করতে হবে। বাট প্রশ্নটা ঘুরাই দিছে। প্রশ্নের মধ্যে কি জিজ্ঞাসা করছে? কোনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে কমিয়ে দেয়? খেয়াল করে দেখেন, ভাত আপনি খাচ্ছেন ঠিকই, সোজা করে না, একটু ঘুরায় খাচ্ছেন। এটার নাম ইউনিভার্সিটি পরীক্ষার কোশ্চেন। সহজ বাট একটু ট্রিকি কোশ্চেন। আপনাকে একটু ঘুরায় দিচ্ছে, একটু পেঁচায় দিচ্ছে। এই একটু ঘুরপ্যাচ যদি আপনাকে বুঝতে হয়, আপনার বেসিক ক্লিয়ার থাকা ইম্পর্টেন্ট। আর এই বেসিক ক্লিয়ারের জন্যই আমাদের আই এডুকেশনের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের পেইড ব্যাচের ক্লাস চলতেছে। পেইড ব্যাচে আমরা এক একটা অ্যাকাউন্টিং ক্লাস কমপক্ষে 2টা বা 3টা করে আমরা একটা লেকচারের উপরে ক্লাস নিচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো বা একদিনে একটা লেকচার শেষ করে দিচ্ছে।
আসলে কতটুকু শেষ করা সম্ভব? যদি আপনি বেসিক থেকে পড়াতে চান, ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা লেকচারের উপরে একাধিকবার পড়তে হবে। একটা লেকচার ভেঙে ভেঙে এলাবোরেটলি আপনাকে জানতে হবে, পারতে হবে। ফার্স্ট টাইমে গত বছর যে ভুলটা আপনি করছেন, একটা লেকচারের উপরে একটা ক্লাস, বাস ওই লেকচার টিচারের পড়া শেষ, আপনিও মনে করছেন আপনারও পড়া শেষ। টিচারের পড়া শেষ হয়েছে, আপনার কি সিলেবাস শেষ হয়েছিল? আপনার কি পড়া শেষ হয়েছিল? না, আপনার শেষ হয় নাই। কারণ আপনি টিচারের সাথে সাথে পড়ছেন, আলোচনাটুকু পড়ছেন, প্রশ্নগুলো কি সমাধান করছিলেন? প্রশ্নগুলো কি ব্যাখ্যা করে করে বুঝছিলেন? প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনি কি কোথাও আটকে গেছিলেন? আপনি যে প্রশ্নগুলো বুঝতে পারেন নাই, সেগুলো কি পরবর্তীতে টিচারকে জিজ্ঞাসা করে সমাধান করে নিছিলেন? স্যার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো অ্যাকাউন্টিং সম্পর্কে আপনাকে বিস্তারিত লিখতে বলে না। আমরা ক্লাসের মধ্যে শুধু বিস্তারিত আলোচনাটুকুই শুনি, ওইটা কি পরীক্ষায় আসে? না, পরীক্ষায় আসে এমসিকিউ। আর এমসিকিউ যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে পরীক্ষার হলে যায় কি রচনা লিখবেন না গোল্লা ভরাট করবেন? গোল্লা ভরাট করতে হলে কোয়েশ্চান প্র্যাকটিস করা জরুরি। আর এই কোয়েশ্চান প্র্যাকটিসের জন্য বেসিক ক্লিয়ার থাকা জরুরি। এই জন্য আমাদের আই এডুকেশনে আমরা খুব স্লোলি স্টার্ট করতেছি, যাতে আমরা লম্বা সময়ের পরে 10 মাস পরে পরীক্ষা, হাতে অনেক সময়, আমরা এমনভাবে আপনাদেরকে অ্যাকাউন্টিংটা পড়াবো, এমনভাবে বেসিকটা ক্লিয়ার করব, আপনার ফাউন্ডেশন ক্লাসগুলোতে এমনভাবে আপনাকে বোঝানো হবে যাতে প্রত্যেকটা টপিকের বেসিক আলোচনা আপনার ক্লিয়ার থাকে, যেটা আপনার অলরেডি আছে বলে আমি মনে করি। আরও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা, ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিস করা। আর এই ভেঙে ভেঙে বুঝিয়ে যদি আপনি কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি চান্স পাবেন। যে ভুলটা গত বছর করছিলাম, যে কোশ্চেন ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পড়ি নাই, এই বছর ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আপনাকে পড়তে হবে। আর এই ভেঙে ভেঙে বুঝে বুঝে বিশ্লেষণ করে কেন অ্যান্সার হলো, কেন অ্যান্সার হলো না, সেটা পড়ার জন্য বা সেটা বোঝার জন্যই আই এডুকেশনের প্ল্যাটফর্ম আপনাকে স্বাগত জানাচ্ছে। সিদ্ধান্ত আপনার। আশা করি আমি বুঝাইতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেনে দেখি। তাহলে আমরা আরেকবার রিপিট করি। কোশ্চেনটা কি ছিল? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়। ব্যাংক জমাতিরিক্ত কিভাবে কমে? যেটার দ্বারা ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পায়। আর ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাবে কি হলে? চেকের অর্থ যদি আদায় হয়। তাহলে স্যার খেয়াল করে দেখেন, অপশন নাম্বার এতে বলছে ব্যাংকের সুদ ধার্য। ব্যাংকে আপনি এই যে টাকা জমাতিরিক্ত করছেন না, জমাতিরিক্ত টাকার উপরে ব্যাংক কি ধার্য করে? সুদ। সুদের টাকা কি ব্যাংক আপনার কাছ থেকে কি করবে? কেটে রাখবে, মাইনাস করবে। তো সুদের টাকা যদি ব্যাংক আপনার কাছ থেকে মাইনাস করে, তাহলে আপনার ব্যাংকে টাকার পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। আপনার জমাতিরিক্তের উপরে কি দিতে হবে? সুদ দিতে হবে। আপনি লোন নিছেন, ওভারড্রাফট করছেন, বেশি উত্তোলন করছেন, ব্যাংকে জমার চেয়ে যদি বেশি উত্তোলন করেন জমাতিরিক্ত, সেই জমাতিরিক্ত টাকার উপরে কি দিতে হবে? সুদ দিতে হবে। তো যদি আপনি সুদ দেন, ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কি করে? মাইনাস করে দেয়। তখন ব্যাংকে জমার পরিমাণ কি হয়? হ্রাস পায়। যখন আপনার চেকের অর্থ পরিশোধ করা হয়, আপনার কোনো পাওনাদারকে আপনি পরিশোধ করছেন, পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংকে টাকার জমা টাকার পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। আর চেকের অর্থ আদায় করলে ব্যাংকে জমার পরিমাণটা বৃদ্ধি পাবে। আর এই যে ডি নাম্বার অপশন, জমাকৃত চেক প্রত্যাখ্যান। স্যার, চেক যদি প্রত্যাখ্যান করে দেন, তাহলে তো ব্যাংকে টাকা বাড়বেও না, ব্যাংকে টাকা কমবেও না। জমাকৃত চেক প্রত্যাখ্যান করে দিয়েছেন, এর সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই। তাহলে এ নাম্বার অপশন আর হচ্ছে বি নাম্বার অপশন, এই দুইটা ব্যাংকে জমার পরিমাণকে কি করে? হ্রাস করে। আর ব্যাংকে জমার পরিমাণ যদি হ্রাস করে, তখন ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কি হইতো? বৃদ্ধি পাইতো। আর ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পাইছে কোনটা? সি নাম্বার। ব্যাংকে জমার পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা ব্যাংক জমাতিরিক্তকে কি করবে? হ্রাস করবে বা কমিয়ে দিবে। আশা করি বুঝাইতে পারছি। এরকম প্রত্যেকটা কোশ্চেনের অপশন ব্যাখ্যা সহকারে আপনার বোঝা উচিত। আপনি সেকেন্ড টাইমার, চান্স পাওয়া লাগবে না এই বছর। আর যদি চান্স পাইতে হয়, প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়া বুঝা আপনার দায়িত্ব। যে ফার্স্ট টাইমের স্টুডেন্ট তার অত কিছু না বুঝলেও চলে, তার শুধু অ্যান্সার জানলেই হয়। আপনি সেকেন্ড টাইমার, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব প্রত্যেকটা অপশন বুঝা। আপনি অনেক সময় পাচ্ছেন, যদি বুঝে না পড়েন, যদি অ্যাকাউন্টিংয়ের 20-এ 20 না পান, তাহলে আপনি কিসের সেকেন্ড টাইমার? ফার্স্ট টাইমের একটা ছেলে যদি অ্যাকাউন্টিংয়ে 18-19 পাওয়ার আশা করতে পারে, আপনার তো 20-এ 20 পাওয়া উচিত। আর 20-এ 20 পাইতে হলে এইভাবে পড়া উচিত। আসেন পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এইটা সোজা। আগের কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন ছিল, এইটা একদম বেসিক কোশ্চেন। নতুন মেশিনের সংস্থাপন মজুরি। একটা মেশিন আপনি কিনছেন,
তো নতুন মেশিন যখন কিনবেন সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়, সংস্থাপন ব্যয়, সেটার জন্য যে মজুরি দিতে হবে সংস্থাপন মজুরি, তো এই সংস্থাপন মজুরি এইটাকে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে? যন্ত্রপাতি হিসাবেই লিপিবদ্ধ করতে হবে। কোন হিসাবে লিপিবদ্ধ হবে? যন্ত্রপাতি হিসাবেই আপনার লিপিবদ্ধ হবে। কারণ আমরা জানি যে যখন আপনি স্থায়ী সম্পত্তি নতুন মেশিন ক্রয় করেন, নতুন মেশিন ক্রয়ের সাথে যদি মেশিনের পরিবহন খরচ দেওয়া থাকে, জাহাজ ভাড়া দেওয়া থাকে, আমদানি শুল্ক দেওয়া থাকে, সংস্থাপন ব্যয় দেওয়া থাকে, সংস্থাপন মজুরি দেওয়া আছে, এই যে মেশিনের সাথে যত রকমের খরচ সব কোন হিসাবে ডেবিট হবে? যন্ত্রপাতি হিসাবে ডেবিট হবে। অর্থাৎ কি হিসাবে লিপিবদ্ধ হবে? মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে। তাইলে নতুন মেশিনে সংস্থাপন মজুরি কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়, যা সম্পত্তির মূল্যকে কি করে? বৃদ্ধি করে, যা সম্পত্তি হিসাবে কি করতে হয়? ডেবিট করতে হয়। তো এইটাকে, এই সংস্থাপন মজুরিটাকে সে কি করছে? প্রশ্নে মজুরি হিসাবে ডেবিট করছে। ডেবিট করা উচিত ছিল কোন হিসাবে? ডেবিট করা উচিত ছিল যন্ত্রপাতি হিসাবে। যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে ডেবিট করছে কোন হিসাবে? মজুরি। আর আমরা জানি সকলেই মজুরি কোন ধরনের ব্যয়? মজুরি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মজুরি কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। কারণ মজুরির টাকা আপনি প্রত্যেক দিন দেন, মজুরি মুনাফা জাতীয়। আর যন্ত্রপাতির সংস্থাপন কি প্রত্যেক দিন করেন? যন্ত্রপাতির সংস্থাপন একবার করলে আগামী 5 বছরে করার দরকার নাই। তাহলে যেই ব্যয়টা বারবার হয় সেটা কি? মুনাফা জাতীয়। আর যেই ব্যয়টা একবার হয়, প্রতিনিয়ত ঘটে না, সেটা কি? মূলধন জাতীয়। তাহলে এখানে আপনি ভুলটা করছেন কোথায়? মূলধন জাতীয় ব্যয়কে কি হিসেবে লিপিবদ্ধ করছেন? মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। মূলধন জাতীয় ব্যয়কে কি হিসেবে লিপিবদ্ধ করছি? মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে সঠিক উত্তরকে আমার বলার দরকার আছে না? আপনারা কমেন্টে জানাবেন। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা কোন ধরনের ভুল? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা কোন ধরনের ভুল? রেওয়ামিল টপিকের প্রশ্ন। রেওয়ামিল টপিকের প্রশ্ন এটা। যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, যে সকল ভুল হওয়ার পরেও রেওয়ামিলের উভয় পাশ মিলে যায়, সে সকল ভুলকে রেওয়ামিলের সীমাবদ্ধতা বলা হয়। যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না তাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নীতিগত ভুল, যেটা এই কোশ্চেনের অ্যান্সার, যেটা এই কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, অনেকে অপশনে আপনারা কমেন্টে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারেক হোসেন তো একদম উত্তর লিখে দিয়েছেন, থ্যাংক ইউ। নীতিগত ভুল, সঠিক উত্তর হচ্ছে কোনটা? নীতিগত ভুল। বাকিরা একটু কমেন্টে লিখবেন অবশ্যই। আপনি যত বেশি আপনি রেসপন্স করবেন তত আপনার শেখাটা ভালো হবে। তো নিজের শেখার জন্যই আপনার কমেন্ট করা উচিত, রেসপন্সিভ হওয়া উচিত। তারপরে বলতেছিলাম যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। একটা হচ্ছে নীতিগত ভুল, মানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো। এই নীতিগত ভুল বাদে আর বাকি যতগুলা ভুল আছে সেগুলাকে বলে হচ্ছে করণিক ভুল। সেই করণিক ভুলের মধ্যে আপনার থাকবে বাদ পড়ার ভুল, থাকবে হচ্ছে টাকার অঙ্ক লেখার ভুল, থাকবে হচ্ছে আপনার পরিপূরক ভুল, থাকবে হচ্ছে আপনার বেদাখিলার ভুল। বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, টাকার অঙ্ক লেখার ভুল, এগুলাকে বলা হয় হচ্ছে কি? করণিক ভুল। আর করণিক ভুল বাদে বাকিটাকে কি বলা হবে? নীতিগত ভুল। নীতিগত ভুল মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয়, আবার মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লেখাটাই হচ্ছে কি? নীতিগত ভুল। নীতিগত ভুল হলে রেওয়ামিল কি হয় স্যার? মিলে যায়, রেওয়ামিল মিলে যায়। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি আমরা বুঝতে পারতেছি, আশা করি বুঝতে পারতেছি। বুঝতেছেন কিনা সেটা একটু মাঝে মধ্যে জানাবেন। আসেন পরবর্তী কোশ্চেন। একজন সালাম দিছেন, তার নাম হচ্ছে অভিশাপ। অভিশাপ, ওয়ালাইকুম সালাম। যারা যারা এর আগেও সালাম দিছেন আমি উত্তর নিতে পারি নাই, তাদের সবাইকে একবারে ওয়ালাইকুম সালাম জানিয়ে দিচ্ছি। আর যারা ক্লাসটা পরবর্তীতে হয়তো বা রেকর্ড আকারে দেখবেন, আমাদের ফেসবুক পেজে কোশ্চেনটা রেকর্ড দেওয়া থাকে, সবার জন্যই ওপেন, যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। কারণ আপনারা যারা সেকেন্ড টাইমার তাদের তো অভ্যাস আছে, আপনি ঘরের কোণে মুখ লুকায় আছেন, পাশে লোকে কিছু আমাদেরকে বলে, যদি কেউ দেখে ফেলে আমি কী পরিচয়টা দিব? গত বছর পর্যন্ত আপনি পরিচয় দিতেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ভাব ছিল আপনার অন্যরকম। কি করেন? আমি কোচিং করি। কোচিং করি কী জন্য? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। ভাবখানা এমন নিতেন যে কোচিংয়ে ভর্তি হয়েছেন মানে চান্স আপনি পেয়ে গেছেন। আমার কথা অন্যভাবে নেবেন না, এটা রিয়েল ফ্যাক্ট ছিল। আপনার কোচিংয়ে ভর্তি হওয়ার প্রথম 1 মাস এইভাবেই আপনি বাঁচতেন না, এই টেনশানেই আপনি মোটামুটি রিলিফ যে কোচিংয়ে আমি ভর্তি হয়েছি, কোচিংয়ের দায়িত্ব আমাকে চান্স পাওয়ায় দেওয়া।
এই টেন্ডেন্সি অনেকের মধ্যেই ছিল, বা কোচিংয়ে কিভাবে পড়ানো হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো বুঝতে বুঝতেই আপনার 1 মাস সময় কেটে গেছিল। তারপরে 1 মাসের যে পড়াটা জমে গেছিল সেটা পরবর্তী 2-3 মাসে আর আপনি শেষ করতে পারেন নাই, এই জন্যই আপনি চান্স পান নাই। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছেন আপনি নিজেই। যদি আপনি পরিশ্রম করেন আপনি চান্স পাবেন, আপনি পরিশ্রম না করলে আপনি চান্স পাবেন না। মনে রাখবেন, আমি কেন, আমার দাদা যদি কবর থেকে উঠা এসে আপনাকে অ্যাকাউন্টিং পড়ায়, অ্যাকাউন্টিংয়ে 20-20 আপনি তখনই পাবেন যদি আপনি নিজে পড়েন। আপনার দাদা এসে কি পড়ে দিয়ে যাবে আপনাকে? আপনার বাবা মা কি আপনার পড়া পড়ে দিবে? বাপ মা আপনাকে পড়তে বলবে, পড়া তো আর পড়ে দিবে না, আপনার পড়া আপনাকেই পড়তে হবে। সো আপনি সেকেন্ড টাইমার, একটা সহজ কথা মাথায় রাখেন, স্যার আপনি গত বছর পড়ালেখা একটু কম করছেন, পড়ালেখা করেন নাই বললে ভুল বললাম, আপনি পড়ছেন, আপনি সেকেন্ড টাইমের আপনি অবশ্যই পড়ছেন। কবে? ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন বা ইউনিভার্সিটি পরীক্ষার দিন সকালবেলায়, ঠিক বলতেছে কি না? ইউনিভার্সিটির পরীক্ষার দিন সকালবেলায় যেই পড়াটা আপনি পড়ছেন, একদম লেকচার শিট A to Z যেই পড়াটা দিচ্ছেন পরীক্ষার দিন সকালবেলায়, পরীক্ষার হলে ঢুকার 1 ঘন্টা আগে আপনার যে সিরিয়াসনেস, এই সিরিয়াসনেসের 10 ভাগের 1 ভাগ যদি আপনি জাস্ট 1টা মাস আগে শুরু করতেন স্যার, 1টা মাস আগে, তাহলে আপনি আজকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ডিপার্টমেন্টে ভর্তি হইতেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তেন, ফিনান্স ডিপার্টমেন্টে পড়তেন, আপনার পরিচয় দিতে ভালো লাগতো। বাট এখন আপনি হীনমন্যতায় ভুগতেছেন, আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয়ে আসে নাই, আপনার মন খারাপ, পাশাপাশি আপনার আব্বু আম্মুরও কিন্তু মন খারাপ। আব্বু আম্মুর মুখে যদি হাসি ফুটাইতে হয়, যদি নিজেকে আবার ফ্লোরাইজ করতে হয়, আবার মেলে ধরতে হয়, এই বছর আপনার ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার কোনো বিকল্প নাই। আপনার সেকেন্ড টাইমার, আপনার শুধু চান্স হইলে হবে না, আপনার লাগবে কি এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ফার্স্ট হওয়া। সেকেন্ড টাইমার হিসেবে আপনি শুধু চান্স পাইলে খুশি হওয়া উচিত না, আপনার টার্গেট 1 থেকে 5-এর মধ্যে হওয়া উচিত। কার কার টার্গেট 1 থেকে 5-এর মধ্যে থাকা একটু কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কার কার আত্মবিশ্বাস আছে। সেকেন্ড টাইমার চান্স পাইতে হলে আত্মবিশ্বাস থাকা জরুরি। কি থাকতে হবে? আত্মবিশ্বাস। আসেন কোশ্চেন সমাধান করি। কোশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্ন, উদ্বৃত্ত পত্রে দায়কে স্বল্পমেয়াদী, স্বল্পমেয়াদী মানে হচ্ছে চলতি, আর দীর্ঘমেয়াদী মানে কি? স্থায়ী। এই যে দায়কে আপনি 2 ভাগে ভাগ করতেছেন, চলতি দায় একটা, স্থায়ী দায় একটা, দায়কে 2 ভাগে ভাগ করা হয়। আমরা সম্পত্তিকেও 2 ভাগে ভাগ করি, চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। আমরা ব্যয়কে 2 ভাগে ভাগ করি, মূলধন জাতীয় ব্যয় আর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই যে দায়কে 2 ভাগে ভাগ করা হয়, সম্পত্তিকে 2 ভাগে ভাগ করা হয়, ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, এই শ্রেণীবিভাগগুলো করা হয় হিসাব বিজ্ঞানের যে ধারণা অনুযায়ী। 5-এর অ্যান্সার সায়েম হোসেন উত্তর দিছেন। সায়েম হোসেন অ্যান্সার দিছেন কোনটা? সায়েম 5-এর অ্যান্সার বি না, পূর্ণ প্রকাশ নীতি না, সায়েম অ্যান্সার হবে হচ্ছে চলমান ধারণা নীতি, চলমান প্রতিষ্ঠান ধারণা। বাকিরা একটু উত্তর লিখে জানান। হ্যাঁ, বাকিরা উত্তর লিখে জানান। যারা ইনশাল্লাহ লিখতেছেন, তারেক হোসেন ইনশাল্লাহ লিখছেন, নুরুল ইসলাম ইনশাল্লাহ লিখছেন। হ্যাঁ, ইনশাল্লাহ লিখছেন কি মানে এবছর আপনি ফার্স্ট হবেন। ওকে, এই কনফিডেন্সটা ধরে রাখতে হবে, তাইলে ইনশাল্লাহ চান্স পাওয়া সম্ভব। স্যারের মোটিভেশন শুনে একদিনে খালি খুব ভাব নিয়ে স্ট্রং না, এই মোটিভেশনটা শেষ পর্যন্ত, পরীক্ষার আগের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। এই বছর ফার্স্ট ইনশাল্লাহ আপনিই হবেন। তাহলে অ্যান্সার হবে কোনটা? চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটা দ্বারা সম্পত্তিকে 2 ভাগে ভাগ করা হয়, দায়কে 2 ভাগে ভাগ করা হয়, ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিকের প্রশ্ন। নীতিমালা খুবই ইম্পর্টেন্ট। নীতিমালা আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন নাই, কলেজে শর্ট সিলেবাসে ছিল না নীতিমালা, বাট আপনি অ্যাডমিশন টেস্টে নীতিমালা যদি ভালো মতো না পড়েন তাহলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। নীতিমালা থিওরি একটু ভেজাল আছে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে হবে তখনই যখন দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান, তাহলে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে। নীতিমালাতে শুধু আপনি প্যাচ লেগে যায়, তাই না? নীতিমালার প্যাচ ছুটাইতে হইলে বারবার পড়তে হবে, বুঝে পড়তে হবে। আসেন পরবর্তী কোশ্চেন। একজন বললেন যে এইচএসসি 25 ব্যাচ, আমার কিভাবে কি করা উচিত ইউনিভার্সিটিতে চান্স পেতে? যিনি এইচএসসি 25 ব্যাচ, যিনি কমেন্ট লিখছেন, ভাই আপনি তো বিশাল আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন। এইচএসসি 25 আজকে বাংলা পরীক্ষা ছিল, কেমন দিয়েছেন পরীক্ষা আগে সেটা জানান, সব কমন ছিল কি না? আর বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আছে, সেটার জন্য পড়তে বসেন।
ইংরেজি আছে, আইসিটি আছে, তারপরে গ্রুপ সাবজেক্ট আছে। আপনার এইচএসসি পরীক্ষা, আপনার এখন দায়িত্ব একটাই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আই এডুকেশনের যারা এইচএসসি 25 ব্যাচ, নতুন যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, তাদের জন্য দায়িত্ব এখন একটাই, শুধু একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আমাদের আই এডুকেশনের DU/ICU ব্যাচ 2025 কমার্সের জন্য হচ্ছে সি ইউনিট। আপনি শুধু এই কোর্সে ভর্তি হন। যে এইচএসসি 25 পরীক্ষার্থী, তার জন্য একটাই সমাধান এখন, আর কিচ্ছু করার দরকার নেই, আপনার লেখাপড়া করার দরকার নাই, কারণ আপনার এখন পরীক্ষা চলে। আপনি পরীক্ষার পড়া পড়েন, ইন্টারমিডিয়েট পড়া পড়েন, শুধু একটু কষ্ট করে, একটু সময় বের করে আই এডুকেশনের DU/ICU ব্যাচে ভর্তিটা হন। আর বাকি দায়িত্ব পরীক্ষা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আমরা আসি, কীভাবে চান্স পাইতে হয়, কীভাবে চান্স পাওয়াইতে হয়, এটা আমরা খুব ভালো মতোই জানি। আর যারা সেকেন্ড টাইমার তাদের যারা এইচএসসি 2024 যারা দ্বিতীয়বার পরীক্ষা দিবেন, কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য আমাদের আই এডুকেশনের ব্যাচের নাম হচ্ছে অপটিমিস্টিক ব্যাচ। হতাশা ঝেড়ে ফেলে আপনাকে আশাবাদী করে তোলার জন্যই হচ্ছে অপটিমিস্টিক ব্যাচ, যেখানে আপনি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স পড়বেন। তার পাশাপাশি আপনার জন্য ম্যাথের ক্লাস থাকবে, আপনার জন্য আইকিউ থাকবে। কি থাকবে? আপনার জন্য থাকবে হচ্ছে ম্যাথ, আপনার জন্য থাকবে হচ্ছে আইকিউ। নর্মালি কমার্স স্টুডেন্ট বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স তো আমরা পড়ি, গত বছরও পড়ছি, বাট এই বছর আপনাদের জন্য আমরা স্পেশালি রাখতেছি ম্যাথের কোশ্চেন আর হচ্ছে আইকিউর প্রিপারেশন। ম্যাথ এবং আইকিউ আসে কোথায় স্যার? ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন আসে হচ্ছে আপনার খুলনা ইউনিভার্সিটি পরীক্ষাতে ম্যাথ এবং আইকিউর প্রশ্ন আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং আইকিউর পরীক্ষা আসে। চট্টগ্রামে আপনারা যারা কমার্সের পরীক্ষার্থী, চট্টগ্রামের ভর্তি পরীক্ষাতে 3 নাম্বার কিন্তু কেটে নেয় সেকেন্ড টাইমার, আগে মাথায় রাখেন। চট্টগ্রামে কমার্সে সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, প্রথম কথা হচ্ছে আপনার 3 নাম্বার কাটা, যে সেকেন্ড টাইমার যেহেতু। আর চট্টগ্রামে অ্যাকাউন্টিংয়ের, ম্যানেজমেন্টের প্রশ্ন আসে না। চট্টগ্রামে কমার্সের প্রশ্নে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের পরিবর্তে কি আসে? ম্যাথ আসে, আইকিউ আসে, যেটা ইনশাল্লাহ সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ক্লাসের ব্যবস্থা থাকবে। আপনার এই যে একটা প্রিপারেশন আমরা অলরেডি শুরু করছি, ফার্স্ট উইকের ক্লাস অলরেডি হয়ে গেছে, সেকেন্ড উইকের ক্লাস চলমান আছে। যারা এখনও ভর্তি হন নাই, দ্রুত অল্প কিছু টাকা, কত টাকা কোর্স ফি? এই যে দেখেন 2990 টাকা, মানে অলমোস্ট ধরেন 3000 টাকা। 3000 টাকা দিয়ে আপনি কোচিং থেকে সর্বনিম্ন হলেও 9 থেকে 10 মাস সার্ভিস পাবেন। সপ্তাহে 7 দিন আপনি ক্লাস পাচ্ছেন, প্রতিদিন পরীক্ষা পাচ্ছেন, আপনার ডাউট সলভ করার সুযোগ থাকতেছে। এত সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন আগামী টানা 9 মাস 10 মাস। এবং আপনার সেকেন্ড টাইমার হিসেবে আপনার বিউপিতে যদি পরীক্ষা দেন, আলাদা কোর্স বিউপির জন্য, আপনার JEU মানে হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, তারপর আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য, এবং সেকেন্ড টাইমারদের জন্য GST গুচ্ছর জন্য যে আলাদা প্রিপারেশান, সবগুলা ইউনিভার্সিটির প্রিপারেশান আপনার এক কোর্সে হয়ে যাবে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে ওইটার রকমের জন্য আলাদা আলাদা করে মডেল টেস্ট থাকবে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন একরকম, রাজশাহীর কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট, চট্টগ্রামের কোশ্চেন প্যাটার্ন আরেকটু ডিফারেন্ট। সো যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিবেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে ওই বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা আপনাদেরকে মডেল টেস্টের মাধ্যমে কোশ্চেনের সাথে পরিচিত করে তুলব, এবং যার মাধ্যমে আপনার চান্স পাওয়াটা ইনশাল্লাহ নিশ্চিত হবে। কে কোথায় চান্স পাইতে চান, যারা সেকেন্ড টাইমার, যারা ক্লাসটা দেখতেছেন, একটু আপনার পছন্দের ইউনিভার্সিটির নামটা লেখেন, যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে খুশি হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে খুশি হবে, যেন নামগুলো লেখেন। আমি আপনাদেরকে বলে দিব যে ওই বিশ্ববিদ্যালয়টার জন্য স্পেসিফিক কীরকম প্রিপারেশান নেওয়া উচিত। আপনি একটা ওভারঅল, আপনি যে একটা ক্লাস করবেনই, ওভারঅল আপনি যে একটা প্রিপারেশান নেবেনই, বাট স্পেসিফিক টার্গেট যদি আপনি ঠিক করে রাখতে পারেন, ওইটার জন্য আলাদা করে স্পেসিফাইড আপনি প্রিপারেশান নিলেই এনাফ। গদবাদা সব পড়ে লাভ নাই স্যার, সব ইউনিভার্সিটি আপনার টার্গেট নাও হতে পারে। বিশেষ করে মেয়েরা যারা আছেন, যেমন যাদের বাড়ি হচ্ছে আপনার সে ফর এক্সাম্পল রাজশাহীর দিকে, রাজশাহীর লোকজন, তারা কি চট্টগ্রামে পড়ার স্বপ্ন দেখেন? খুব একটা কম। যাদের বাড়ি চট্টগ্রামের দিকে, তারা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখব? না হওয়াটাই খুব স্বাভাবিক। চান্স না পাইলে পড়তে হয়, বাধ্য হয়, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যেই এলাকার, সেই এলাকার আশেপাশে ইউনিভার্সিটিতে পড়লেই মনে হয় ফ্যামিলি থেকেও রাজি হবে, আপনার জন্য বিষয়টা সহজ হবে। তাহলে কে কোন বিশ্ববিদ্যালয়টা চয়েস করতে চান একটু লেখেন,
তাইলে আমি আপনাদেরকে একটু পরামর্শ হয়তো বা দিলেও দিতে পারবো, হয়তো বা আমার এই পরামর্শটাই আপনাকে চান্স পাইতে সহায়তা করলেও করতে পারে, জানি না কতটুকু করবে, কারণ পরিশ্রমটা আপনাকেই করা লাগবে। আসেন 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 আমরা হচ্ছে আলোচনা থেকে চলে যাই, আলোচনা থেকে গিয়ে একটু পড়ালেখা করি, কারণ যে একবারে বুঝে না তাকে 10 বার বুঝায় লাভ আছে। যারা যারা বুঝছে অলরেডি ভর্তি হয়ে দ্বিতীয় সপ্তাহে ক্লাস করতেছেন, আর আপনি যদি এখনও ভর্তি না হয়ে থাকেন, অলরেডি ইউ আর 2 উইকস বিহাইন্ড ফ্রম ইউর ফ্রেন্ডস। আপনার বন্ধু থেকে আপনি 2 সপ্তাহ অলরেডি পিছিয়ে গেছেন। এখন যদি পিছিয়ে থাকেন তাহলে মনে হয় না আর সেকেন্ড টাইমের হিসেবে পরিচয় দেওয়া উচিত, দ্রুত ভর্তি হন। আসেন পরবর্তী কোশ্চেন দেখব। এখানে বলা আছে দেয় বিল। দেয় বিল সহজ বাংলায় যদি আপনি লেখেন সেটার নাম হচ্ছে প্রদেয় বিল। দেয় বিল বা প্রদেয় বিল, দেয় বিল বা প্রদেয় বিলের সম্পর্ক কার সাথে? প্রদেয় হিসাব বা পাওনাদারের সাথে। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার এটা কোন ধরনের হিসাব? দায়। আর দায়বাচক হিসাবে স্বাভাবিক জের কি হয়? দায়বাচক হিসাবে স্বাভাবিক জের কি হয় স্যার? ক্রেডিট জের। তাহলে মনে রাখবেন, যেহেতু দেয় বিল বা প্রদেয় বিল এটার প্রারম্ভিক জের কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। কেন? কারণ প্রদেয় বিল কোন ধরনের হিসাব? দায়। তো যেহেতু এটা দায়ের স্বাভাবিক জের কি? ক্রেডিট। তাহলে প্রারম্ভিক জের কোন পাশে বসবে? ক্রেডিট পাশেই বসবে। প্রারম্ভিক জের যদি ক্রেডিট পাশে বসে তাহলে সমাপনী জের কোন পাশে? অবশ্যই তার উল্টা পাশে। আশা করি বুঝতেছি। প্রারম্ভিক জের যদি ক্রেডিট পাশে হয় তাহলে সমাপনী জের কোন পাশে বসবে? সমাপনী জের বসবে হচ্ছে ডেবিট পাশে। এতটুকু যদি বুঝে থাকি তাহলে কোশ্চেনটা অলরেডি সমাধান আপনি করে ফেলতে পারার কথা। তো দ্রুত কমেন্টে অ্যান্সার লিখে জানান। একজন লিখলেন যে স্যার রেগুলার গ্রুপ ক্লাস নিয়ে তাহলে অ্যাক্টিভিটি ভালো থাকবে, মনোবল হারিয়ে ফেলবো। ভাই মনোবল হারানোর কি আছে? তো মনোবল হারাবেন কেন? যখনই আপনি মনোবল হারাবেন তখনই বাসা থেকে 40টা টাকা নিয়ে বেরোবেন। যখনই আপনি মনে করবেন যে আপনার কনফিডেন্স লেভেল কমে গেছে, যে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না, বাসা থেকে বেশি না 40 টাকা নিয়ে বের হবেন, তাহলে কনফিডেন্স পাবেন। কিভাবে বলে দিচ্ছি। 40 টাকা দিয়ে মুদি দোকানে যাবেন, মুদি দোকানে যায় বলবেন যে মামা 1 কেজি লবণ দেন, কনফিডেন্স লবণ। লবণের নাম কনফিডেন্স, বাজারে কিনতে পাওয়া যায়। কনফিডেন্স লবণ দাম কত? 38 টাকা 1 কেজি। 1 কেজি লবণ কিনবেন 38 টাকা দিয়ে। বাঁচলো কয় টাকা? 2 টাকা। 2 টাকা দিয়ে একটা সুইংগাম কিনে মুখে দিয়ে চাপাইতে চাপাইতে বাসায় চলে আসবেন। লবণ যদি আপনার হাতে থাকে, কনফিডেন্স লবণ যদি আপনার হাতে থাকে আর মুখে যদি একটা সুইংগাম থাকে, তাহলে কনফিডেন্স এমনিই বুস্ট আপ হবে। ক্লাস নেওয়ার দরকার নাই স্যার, ক্লাস তো আমরা নিচ্ছি, বাট আপনার মনোবল বাড়ানোর জন্য আপনাকেই উদ্যমী হইতে হবে। চান্স পাওয়া মোটেই কঠিন না যদি আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আপনারা শুধু আমাদের পাশে থাকেন, শুধু কথাগুলো মেনে শুনে চললেন। কোশ্চেনের সমাধান করি। কোশ্চেনের সমাধান করি। 6-এর অ্যান্সার একজন সাহেব হোসেন উত্তর লিখে ফেলছেন 5000। কেমন হইল? আসেন দেখি মিলাই। এই যে বলছে প্রদেয় বিল হিসাবে ডেবিট বলে 20,000 টাকা। ওকে, তাহলে ডেবিট পাশে টাকা লিখলাম হচ্ছে 20,000। বলেই দিছে কোন পাশে বসাইতে হবে? ডেবিট পাশে। তো ডেবিট লিখলাম 20,000। আর ক্রেডিট বলছে হচ্ছে 25,000। ঠিক আছে, ক্রেডিট পাশে টাকা লিখলাম হচ্ছে 25,000। ডেবিট পাশে 20,000 আর ক্রেডিট পাশে 25,000 লিখছি। বলছে সমাপনী জের কত টাকা? 10,000 টাকা। তো সমাপনী জের কোন পাশে হবে? প্রারম্ভিকের উল্টা পাশে। সমাপনী জের কত টাকা? 10,000 টাকা লিখলাম। সমাপনী জের হচ্ছে 10,000 টাকা। প্রশ্নে বের করতে বলছে প্রারম্ভিক জেরের পরিমাণ কত? প্রারম্ভিক জেরের পরিমাণ কত? আশা করি এতক্ষণে বাকিরাও বুঝতে পারার কথা। সাইম হোসেন অলরেডি বুঝে ফেলছে প্রশ্ন, বাকিরা বুঝছেন কিনা দেখেন। কোশ্চেনের অ্যান্সারটা এই 20 আর 10 যোগফল কত হলো স্যার? যোগফল কত? 30,000। অবশ্যই হিসাবের দুই পাশের যোগফল কি হয়? সমান হয় বা মিলে যায়। তাহলে 30 থেকে 25 বাদ দিলে উত্তর কত? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। সাইম হোসেন আপনাকে ধন্যবাদ। বাকিরা যারা এখনো লিখতে পারতেছেন না, এখন যাদের কনফিডেন্স লবণ খাওয়া হয় নাই, আগে দোকানে যায় কনফিডেন্স লবণ কিনেন আর একটা মুখে চুইংগাম দেন, ইনশাল্লাহ সাহস চলে আসবে। সঠিক উত্তর হচ্ছে কত? 5,000 টাকা। একজন বলছেন তারেক হচ্ছে NU-তে আছেন। NU মানে কি? ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেটা আগে বলেন। সেকেন্ড টাইমের কোর্স আছে, এখন সেকেন্ড টাইমের কোর্সে আছেন, এখন কি করবেন ভাইয়া? ভাই আপনি যদি NU মানে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বুঝিয়ে থাকেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ যদি আপনি বুঝিয়ে থাকেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আপনি যদি ভর্তি হয়ে থাকেন কোনো কলেজে, আপনি অনার্সের ফার্স্ট ইয়ারটা ওইখানে লেখাপড়া করতে থাকেন, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার পাশাপাশি আপনি সেকেন্ড টাইমের প্রিপারেশন নেন,
সেকেন্ড টাইমের প্রিপারেশান তো আপনাকে খুব আহামরি প্যারা দিবে না, কারণ অলরেডি এই বিষয়গুলো আপনার পড়া, আপনি শুধু একটু রিভিশন দিবেন। আপনি যদি দৈনিক যদি আপনি 2টা ঘন্টা সময় ব্যয় করেন, 1 ঘন্টা লাগবে হচ্ছে বা 1.5 ঘন্টা লাগবে হচ্ছে ক্লাসগুলো করতে, আর আধা ঘন্টা বা 40 মিনিট ক্লাসে স্যাররা যা পড়াইছে, আপনার প্রতিদিন যদি 2টা ঘন্টা করে সময় ব্যয় করেন, তাহলে ইনশাল্লাহ সামনের বছর আপনি হয়তোবা রাজশাহী ইউনিভার্সিটি কমার্সের পরীক্ষা ফার্স্ট হতে পারেন, জাহাঙ্গীরনগরের পরীক্ষা আপনি ফার্স্ট হতে পারেন। আর যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ফার্স্ট হয়ে যান, তাহলে কি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন? একটু চেষ্টা করেন স্যার টাইম বের করার, আশা করি পারবেন। যদি আপনার মধ্যে স্বপ্ন না থাকতো তাহলে আপনি আমার ক্লাস দেখতেন না আর কমেন্ট করতেন না। একটু টাইম বের করেন স্যার, নিজের জন্য হোক, নিজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই পরিচয়টা দিতে একটু ইতস্তত লাগে হয়তো বা আপনি চান ভালো একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে, জাহাঙ্গীরনগর বলতে পারেন, রাজশাহী বলতে পারেন, চট্টগ্রাম বলতে পারেন। যদি বলতে চান জাস্ট 2টা ঘন্টা সময় ব্যয় করেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা শুধু আমাদের ক্লাসগুলো দেখেন, আর আধা ঘন্টা বা 40 মিনিট ডেইলি লেখাপড়া করেন, ইনশাল্লাহ আপনি টপার হবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আসেন আমরা পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, তারেক জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি ঠিকমতোই আশা করি আপনার কথা বুঝতে পারছি এবং অ্যান্সার আশা করি আপনাকে দিতে পারছি। যদি বুঝে থাকেন সিদ্ধান্ত এবার আপনার, ফ্যামিলির সাথে অবশ্যই কথা বলে নেবেন। ফ্যামিলিকে যদি আপনি বুঝাইতে পারেন যে আমি আরেকবার প্রিপারেশান নিয়ে আমি একটু চেষ্টা করে দেখতে চাই ভালো জায়গাতে ভর্তি হওয়া যায় কিনা, যদি আপনার ফ্যামিলি আপনার কথাটা আপনি যদি ভালো মতো বুঝাই বলতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আপনি সারা জীবনে চিন্তা করে দেখেন তারেক, আপনি ঈদের মধ্যে একটা পাঞ্জাবি চাইছেন, এমন কি কোনো ঈদ গেছে যে আপনার বাপ আপনাকে নতুন পাঞ্জাবি না কিনে দিয়ে আপনার বাবা পড়ছে? আপনার একজোড়া জুতা পছন্দ হয়েছে, আপনার বাবা পায়ে নতুন জুতা কেনার আগে আপনাকে কিনে দিছে। সো আপনার বাবা মা আপনাকে সবসময় আপনার আবদারগুলো রাখছে। সো আপনি শেষ একটা আবদার করেন যে আমি আরেকবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাই, মাত্র 3000 টাকা কোর্স ফি, আহামরি কোনো টাকা না। জাস্ট বাবাকে এটা বুঝাইয়া বলেন যে না, আপনি গত বছর সিরিয়াস ছিলেন না, এই বছর ইউ আর সিরিয়াস। ইফ ইউ আর সিরিয়াস দেন ইউর প্যারেন্টস উইল অ্যাগ্রি উইথ ইউ। জাস্ট আপনার বাবা মা যাদের বলতেছেন স্যার ফিনান্সিয়াল প্রবলেম, ফ্যামিলি মানতে চায় না, দোষ আপনার, কারণ আপনি আপনার বাপ মারে বুঝাইতে পারেন নাই। আপনার মধ্যে যে পরিবর্তনটা আসছে, আপনি যে এখন বদমাইশি ছেড়ে দিছেন, আপনি যে এখন পাক্কা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া শুরু করছেন, বাপ মাকে শুধু একটু বুঝান যে আমি সেকেন্ড টাইমার আরেকটা বার সুযোগ চাই, পড়তে চাই। আপনি লেখাপড়া করতে চান, আপনার বাবা মা আপনাকে করতে দিবে না, এমন বাবা মা বাংলাদেশে একটাও নাই। সন্তানের ভালো চায় না এমন বাপ মা দুনিয়াতে থাকতেই পারে না, হতেই পারে না। আপনার বাপ মা অবশ্যই চায় আপনি ভালো করেন, বাট আপনি বুঝান যে আপনি একটু পরিবর্তন হয়েছেন, বদমাইশি বাদ দিয়ে দিয়েছেন। জাস্ট বাপ মাকে একটু ঠান্ডা মাথায় বুঝায় বলেন 3000 টাকা ক্যান্সার, 30,000 টাকা দিতে আপনার জন্য রাজি হবে যদি আপনি সিরিয়াস থাকেন। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, অবচয়ের থিওরিটিক্যাল কোশ্চেন। অবচয় নির্ণয়ে কোনটি অবিবেচ্য? একটু দেখতে হবে স্যার। অবিবেচ্য মানে যেটা বিবেচনা করা হয় না, অবিবেচ্য মানে যেটা বিবেচনা করা হবে না। আমরা জানি অবচয় নির্ধারণের ক্ষেত্রে 3টা বিষয়কে বিবেচনা করতে হয়। কি নাম? একটা হচ্ছে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, 2 নাম্বার হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল, আর 3 নাম্বার হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই 3টা বিবেচনা করতে হয়। অবিবেচ্য মানে যেটা বিবেচনা করতে হবে না। সঠিক উত্তর কোনটা? একটু লেখেন কমেন্ট বক্সে সঠিক উত্তর। আরিফা জান্নাতুল অ্যান্সার দিচ্ছেন, সাথে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। বাজার মূল্যকে বিবেচনা করা হবে না, তাহলে বিবেচনা করা হবে কোনটা? ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, আর হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য। এইটা গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগরের স্যারেরা কত ভালো খেয়াল করে দেখেন, এই কোশ্চেনটার পরে তারা এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করছে। 7-এর পরের কোশ্চেনে ছিল এটা 8 নাম্বার কোশ্চেন, 7 নাম্বারের পরে 8 নাম্বার প্রশ্ন। দেখেন তো, যদি 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার আপনি জানেন তাহলে 8 নাম্বার মোটেও কঠিন কিছু কিনা। দেখেন 8 নাম্বার প্রশ্ন, হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় কোন 3টি, এই দেখেন বলেই দিছে 3টা মৌলিক বিষয় বিবেচনা করতে হয়। তাহলে 7-এর অ্যান্সার পারলে 8 কোনো বিষয়? সমস্যাটা হচ্ছে কি জানেন, এইটা প্রশ্ন রিয়েল প্রশ্ন, এটা জাহাঙ্গীরনগরে আসছে। স্যাররা যখন কোশ্চেন করে, বিগত বছরের কোশ্চেন তারা কপি করে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে অনেক আগে, থিওরিটিক্যাল কোশ্চেন তো খুবই সোজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চান হুবহু কপি করছে, হুবহু কপি। ঢাকা জাহাঙ্গীরনগর স্যাররা কষ্টই করে নাই, কারণ আপনারা চান্স পাওয়ার দরকার না। আপনাদেরকে যদি কঠিন প্রশ্ন করে তাহলে আপনি চান্স পাবেন। স্যারেরাও চায়, জাহাঙ্গীরনগর স্যারেরাও চায় যে না আমাদের এখানে ভালো ভালো ছেলেপেলে লেখাপড়া করতে আসুক, এজন্য একই প্রশ্ন দুইবার করছে, ঘুরায় ঘুরায় করছে। অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অপশন নাম্বার বি। এই যে বলা আছে ব্যয়, ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে। তারপরে ব্যবহারকাল, ব্যবহারকাল মানে কি? আনুমানিক আয়ুষ্কাল। আর বলছে অবশিষ্ট মূল্য, অবশিষ্ট মূল্য মানে কি? ভগ্নাবশেষ মূল্য। শুধু দেখেন সহজ নামের জায়গায় একটু নাম পরিবর্তন করছে। ব্যয় দ্বারা কাকে বোঝাচ্ছে? ক্রয় মূল্যকে। ব্যবহারকাল মানে আনুমানিক আয়ুষ্কাল বা ব্যবহারিক জীবনকাল। আর অবশিষ্ট মূল্য নিঃশেষ মূল্য দ্বারা ভগ্নাবশেষ মূল্যকে বোঝায়। এই তিনটা বিষয় বিবেচনা করতে হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এগুলা একদম ইজি। সাইম হোসেন বলছেন স্যার ইজি, এবং এইটাই পরীক্ষাতে আসছে, এইটাই গত বছরের জাহাঙ্গীরনগরের প্রশ্ন। আমি এইটাই আপনাকে বারবার বলতেছি, সবাইকে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, অ্যাকাউন্টিং খুবই সোজা, 20-এ 20 পাওয়া উচিত। 20-এ 20 পাওয়া খুবই ইজি, খুবই ইজি। কোশ্চানও ইজি, নাম্বার তোলাও ইজি। কিন্তু সে আপনি গত বছর পরীক্ষা দিয়ে কত নাম্বার পাইছিলেন? কত নাম্বার পাইছিলেন অ্যাকাউন্টিংয়ে? 20-এ 20 কি মিলছিল? 20-এ 20 পান নাই, একটু নাম্বার কমে গেছিল। 2, 4, 5, 7টা কোশ্চান অ্যান্সার করে আসতে পারি নাই, অ্যান্সার করে আসতে পারি। এবছর তো অ্যান্সার করতে হবে, শিখতে হবে। আসেন 8 নাম্বার কোশ্চেন যদি আমরা পেরে থাকি, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। সেবা প্রদান করা হয়নি, সেবা আপনি এখনও প্রদান করেন নাই। সেবা আপনি যদি প্রদান আপনি না করেন তাহলে আপনার তো আয় অর্জিত হওয়ার কথা না। কিন্তু আয় অর্জিত না হলেও আপনি সেই টাকাটা কি হয়েছে? অগ্রিম আপনি পেয়ে গেছেন। সেবা প্রদান করা হয় নাই কিন্তু টাকা পাওয়া গেছে। সেবা প্রদান করা হয় নাই, আয় অর্জিত হয় নাই, কিন্তু টাকা পাওয়া গেছে, মানে কি? অগ্রিম। অগ্রিম যদি পাওয়া যায় এটাকে আপনি কি হিসেবে গণ্য করবেন? অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, এই আয়টা আপনার এখনো অর্জিত হয়নি। আপনি টাকা পাইছেন, অগ্রিম টাকা পাইছেন, কিন্তু এর বিপরীতে সেবা প্রদান করেন নাই। সেবা প্রদান করেন নাই কিন্তু টাকা পাইছেন। এই যে অগ্রিম টাকাটা পাইলেন, এটা কি হিসেবে গণ্য হবে? অনুপার্জিত আয়। আর এই অনুপার্জিত আয়ের ফলে হিসাব সমীকরণের প্রভাব কি হবে এইটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। এইটা সমন্বয় দাখিলা এটার সাথে রিলেটেড, হিসাব সমীকরণ এই কোশ্চেনটার সাথে রিলেটেড। যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন, ইজিলি অ্যান্সার করতে পারবেন। আরিফা জান্নাতুল আপনাদের বাড়ির কাছেই জাহাঙ্গীরনগর, একটু দয়া করে দাওয়াত দিবেন। একটা দিন দাওয়াত দেন, সাভারে আসি, স্মৃতিসৌধ দেখি, জাহাঙ্গীরনগর একটু ঘুরাই নিয়ে আসেন। আপনি নিজেও ঘুরতে যান, টিচারকেও একদিন দাওয়াত দেন। যদি টিচারকে দাওয়াত দিয়ে একদম জাহাঙ্গীরনগর ঘুরান তাহলে ইনশাল্লাহ স্যার যদি একটু দোয়া করে দেয় জাহাঙ্গীরনগরে আপনার চান্স হয়েও যেতে পারে। আচ্ছা একটু আসেন কোশ্চেনটা অ্যান্সার যদি আমরা করি। সেবা প্রদান করা হয়নি কিন্তু টাকা পাওয়া গিয়েছে, জাবেদা কি? এটা জাবেদা যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আপনি টাকা অগ্রিমে পেয়ে গেছেন তাহলে আপনি লেখেন নগদান হিসাব ডেবিট, কিন্তু আয় যেহেতু অর্জিত হয় নাই তাহলে আপনি কি হিসাবে লিখবেন? অনুপার্জিত আয় হিসাবকে আপনি লিখবেন হচ্ছে ক্রেডিট। তাইলে সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া, সেবা প্রদান করা হয়নি, টাকা পাওয়া গেছে, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট, আপনি যেটাই লেখেন। আর অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট, সমীকরণে প্রভাব বের করি। নগদান হিসাব ডেবিট মানে এ প্লাস, সম্পত্তি বাড়ে। অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট, অনুপার্জিত আয় কোন ধরনের হিসাব? অনুপার্জিত আয় হচ্ছে চলতি দায়। তাহলে কি কি বাড়বে? সম্পত্তি বাড়বে আর হচ্ছে দায় বাড়বে। সম্পত্তি বাড়বে, দায় বাড়বে, সম্পত্তি বাড়বে, দায় বাড়বে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, সম্পদ বৃদ্ধি আর হচ্ছে দায় বৃদ্ধি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। স্যার এমসিকিউতে সময় বেশি দিলে ভালো হতো। হ্যাঁ এমসিকিউতেই স্যার সময় বেশি দিচ্ছি। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছেন। বি নাম্বার অপশনে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে। জাস্ট যাবে যারা একবার রিপিট করি স্যার, এই যে সেবা প্রদান করছেন কিন্তু সেবা প্রদান করা হয় নাই, টাকা অগ্রিম পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে অনুপার্জিত আয়, যার জাবেদা নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। সম্পত্তি বাড়বে আর দায় বাড়বে। ওকে ওকে, আসেন পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী প্রশ্ন, খুব বেশি প্রশ্ন বাকি নাই, খুব তাড়াতাড়ি আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। ওকে, কোশ্চেন নাম্বার 10। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে বিপরীত দাখিলা কখন দেয়া হয়? বিপরীত দাখিলা কখন লিখবেন? বিপরীত দাখিলা আগে বুঝেন বিপরীত দাখিলা কি।
বিপরীত দাখিলা হচ্ছে আপনি যে সমন্বয় দাখিলা লেখেন সেই সমন্বয় দাখিলাকে বিপরীত করে লিখলে যে জাবেদা সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে বিপরীত দাখিলা। সমন্বয় দাখিলার ঠিক উল্টাটার নাম বিপরীত দাখিলা। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। যেমন বকেয়া বেতন। স্যার বকেয়া বেতনের সমন্বয় জাবেদা কি? বকেয়া বেতনের সমন্বয় জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, এটা সমন্বয় দাখিলা। প্রশ্ন হচ্ছে সমন্বয় দাখিলা আপনি কখন দেন? সমন্বয় দাখিলা আমরা দেই বছরের শেষে, আশা করি আমরা জানি। এই যে আমি লিখছি 2023-এর ডিসেম্বরের 31, বছরের শেষে আপনি কোন দাখিলা লেখেন? সমন্বয় দাখিলা। এবার সমন্বয় দাখিলাকে জাস্ট উল্টা করে লিখবেন, উল্টা করবেন, বিপরীত করবেন, মানে ডেবিটটারে ক্রেডিট আর ক্রেডিটটারে ডেবিট, সেটাই হবে কি বিপরীত দাখিলা। মানে জাবেদাটা হবে এরকম, খেয়াল করেন। এই যে বকেয়া বেতন কি আছে? ক্রেডিট। তাহলে এখানে বকেয়া বেতনটাকে আপনি লিখবেন হচ্ছে ডেবিট, বকেয়া বেতনটাকে লিখবেন ডেবিট, আর বেতন বলা আছে ডেবিট, বেতনটাকে আপনি লিখবেন হচ্ছে ক্রেডিট। জাস্ট আগের বছরের সমন্বয় দাখিলাকে বিপরীত করে লিখলে যে দাখিলা বা জাবেদা তার নামই হচ্ছে বিপরীত দাখিলা। আর এই বিপরীত দাখিলাটা দিতে হবে। এই যে 2023-এ বছর শেষ, আর তো এখানে লেখার জায়গা নাই। পরবর্তী বছরে 2023-এর পরবর্তী বছর কোনটা? 2024। 2024-এর শুরুতে জানুয়ারি মাসের 1, এই যে পরবর্তী হিসাবকালের শুরুতে 2024 সালের জানুয়ারি মাসের 1 পরবর্তী হিসাবকালের শুরুতে আগের বছরের সমন্বয় দাখিলার বিপরীত করে যে দাখিলা দেয়া হয় তার নামই কি? বিপরীত দাখিলা। তাহলে বিপরীত দাখিলা লিখতে হবে কখন? কখন লিখতে হবে? বছরের শুরুতে। সঠিক উত্তর হবে কোনটা? যেটা এ নাম্বার অপশনে দেওয়া আছে, হিসাবকালের প্রথম তারিখে, হিসাবকালের প্রথম তারিখে বা হিসাবকালের শুরুতে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। স্যার ডি নাম্বার হবে না, আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে হবেই না, কারণ আর্থিক বিবরণী তো আপনি বানাবেন কখন? বছরের শেষে। সমন্বয় দাখিলা কখন লেখেন? বছরের শেষে। সমন্বয় দাখিলার পরে আপনি গিয়ে কি করেন? সমন্বিত রেওয়ামিল করেন, তারপরে গিয়ে আপনি বানান আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বানান, তারপরে আপনি সমাপনী দাখিলা দেন, তারপরে সমাপন পরবর্তী রেওয়ামিল লেখেন, যা কাহিনী শেষ, ওই বছর শেষ। তাহলে অ্যান্সার হবে এইটাই, পরবর্তী হিসাবকালের প্রথম তারিখে। তাহলে সমন্বয় দাখিলা ঠিক যে বিপরীত দাখিলা এর ইমিডিয়েট পরবর্তী বছরে, পরবর্তী বছরের শুরুতে। তাহলে হিসাবকালের প্রথম তারিখে লিখতে হয় কি? বিপরীত দাখিলা। তাহলে বিপরীত দাখিলা কিভাবে লিখতে হয়? সমন্বয় দাখিলা ঠিক উল্টা করে বা বিপরীত করে লিখতে হয় বিপরীত দাখিলা। অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেনে যাই। এইটা একটা ভালো প্রশ্ন, এইটা একটা বুঝার মতো প্রশ্ন, একটু মনোযোগ দেই সবাই। কোনটি কমিটেড ফিক্সড কস্ট নয়? কমিটেড, কমিটেড মানে কি? কমিটেড মানে কি? কমিটেড মানে যেটা দিতে দেওয়ার জন্য আপনি ওয়াদাবদ্ধ করছেন, যেটা দিতে আপনি ওয়াদাবদ্ধ, কমিটমেন্ট করছেন, কমিটমেন্ট দিছেন। কমিটেড মানে যেটা আপনি দিতে দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ, আপনি অলরেডি কমিটমেন্ট করছেন যেটা আমি দিব। ফিক্সড কস্ট মানে কি? স্থায়ী খরচ। তাহলে যেই স্থায়ী খরচের টাকাটা দিতে আপনি ওয়াদাবদ্ধ, বা সাধারণত যেই খরচের টাকাটা আপনি ন্যাচারালি অগ্রিম দিয়ে থাকেন, সেইটা নয় কোনটা, এইটা আপনাকে বের করতে বলা আছে। অ্যান্সার কোনটা হওয়া উচিত? অপশনগুলো খেয়াল করেন। আপনার ভবনের ভাড়া, ভবনের ভাড়া, আপনি যে বিল্ডিংয়ে থাকেন, যে বাসায় থাকেন, সেটার ভাড়া মাস শেষে কত টাকা ভাড়া? সে ফর এক্সাম্পল 20,000 টাকা। এটা আগে থেকে নির্ধারিত, তাই না? প্রত্যেক মাসেই 20,000 টাকা ভাড়া দিয়ে আপনি থাকেন, কম বেশি দেওয়ার সুযোগ আছে না? তার মানে ইউ আর কমিটেড। আপনি যেহেতু বাসায় থাকতেছেন, ভবনে থাকতেছেন, এটার ভাড়াটা দিতে আপনি কি কমিটেড, তার মানে এটা কি ফিক্সড। তাহলে কমিটেড ফিক্সড কস্ট ভবন ভাড়া হতে পারে। আপনার যে বিমা প্রিমিয়ামের টাকা, আপনি প্রত্যেক বছরে বছরে আপনি যে বিমা প্রিমিয়াম, আমরা সাধারণত বিমা প্রিমিয়ামের টাকা যেটা করি, একটা সম্পত্তি কিনি, সম্পত্তির বিমা করি। সম্পত্তির বিমা কি 1 বছরের জন্য করি? না, ইন জেনারেল। যেমন আপনার একটা গাড়ি আছে, সে গাড়িটার আপনি বিমা করবেন, ইন্স্যুরেন্স করবেন, কার ইন্স্যুরেন্স করবেন। আপনি কারের ইন্স্যুরেন্স কি করবেন 1 বছরের জন্য? 5-7-10 বছরের জন্য একবারে করে ফেলবেন না। এটাই তো ন্যাচারাল কালচার। কারণ আপনি গাড়ি তো আর 6 মাসের জন্য কিনেন নাই, দীর্ঘ সময়ের জন্য কিনছেন, তাহলে বিমাটাও কি হবে? দীর্ঘ সময়ের জন্য করবেন। তার মানে এই ফিক্সড কস্টের টাকাটা আপনি অলরেডি কি করছেন? কমিটেড, আপনি দিয়ে দিচ্ছেন। আপনার যেটা সম্পত্তির উপরে কর, ট্যাক্স,
সম্পত্তির কর সরকার নির্ধারণ করে রাখছে, আপনি চাইলে কম বেশি দিতে পারবেন, কম বেশি দেওয়ার সুযোগ নাই, তার মানে সম্পত্তির কর এটাও কমিটেড। যেটা কমিটেড নয়, অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন এইটা কমিটেড নয়, বিজ্ঞাপনটা কমিটেড নয়। কারণ বিজ্ঞাপন আমরা দেই কী জন্য স্যার? বিজ্ঞাপন আমরা দেই পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য। আপনি বিজ্ঞাপন দিলেন, প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিলেন, দেওয়ার ফলে আপনার পণ্যের বিক্রয় বাড়লো। যখন আপনার পণ্যের বিক্রয় বাড়লো তখনও কি বেশি বেশি বিজ্ঞাপন দিবেন? একটু কমায় নিয়ে আসবেন না? কারণ খরচকে আপনি সবসময় করবেন। আপনার বিজ্ঞাপন খরচের টাকাটা প্রত্যেক বছরে সেম পরিমাণ থাকে না। নতুন একটা পণ্য যখন উৎপাদন করেন তখন বিজ্ঞাপন খরচ বেশি হয়। ওই প্রোডাক্টটা যখন মানুষের হাতে হাতে পৌঁছে যায় তখন কিন্তু আর বেশি বিজ্ঞাপন দিতে হয় না। তাহলে বিজ্ঞাপন এটাই হচ্ছে সঠিক উত্তর, যেটা কমিটেড ফিক্সড কস্ট নয়। কারণ বিজ্ঞাপন খরচের টাকা সবসময় একই পরিমাণ টাকা দেওয়ার দরকার নাই। শুরুর দিকে আপনি বেশি ঢালবেন, পরবর্তীতে পরিচিতি পেয়ে গেলে তখন আর না দিলেও চলে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি, বিজ্ঞাপন। এইটা একটা নতুনত্ব ছিল কোশ্চেনের মধ্যে। এই কোশ্চেনটা সাধারণত এরকমের প্রশ্ন আসতে দেখা যায় না, বাট আপনি অপশনগুলো যদি পড়েন আর যদি কমন সেন্স কাজে লাগান তাহলে আশা করি অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ওকে ওকে, একজন নুরুল ইসলাম বলছেন এক্সাম হলে বসলে বেঞ্চের ট্যাপ লাগে তাই অ্যান্সার উল্টাপাল্টা হয়ে যায়। বেঞ্চের তাপ লাগে, বেঞ্চের তাপে আপনার প্রশ্নের অ্যান্সার উল্টাপাল্টা হয়ে যায়। ভালো একটা কথা বলছেন, বেঞ্চের তাপে নাকি প্রশ্নের উল্টাপাল্টা হয়ে যায়। তো বেঞ্চের তাপ কমানোর জন্য কি করবেন? তাপ কমাইতে হলে আপনি যখন পরীক্ষা হলে যাবেন, যাওয়ার সময় একটা আইস ব্যাগ, একটা ব্যাগের মধ্যে একটা পলিথিনের মধ্যে কিছু বরফ নিয়ে, বরফের এটা মাথায় দিয়ে তারপর পরীক্ষা হলে যায় বসবেন। পরীক্ষা হলে যাওয়ার সময় মাথার মধ্যে একটা আইস ব্যাগ দিয়ে যাবেন। যদি স্যার জিজ্ঞাসা করেন এটা কি, স্যার আমার তো গরম লাগে বেশি, ঠান্ডা করার জন্য এটা নিয়ে আসছি, কারণ মাথা ঠান্ডা না থাকলে স্যার চান্স পাবো কেমনে? আইস ব্যাগ ভালো সমাধান হইতে পারে। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি। নাম্বার 12, নিচের কোনটি সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না? সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু কীভাবে নির্ণয় করতে হয়? সমচ্ছেদ বিন্দু কীভাবে নির্ণয় করতে হয় যদি আমরা একটা সূত্র জানার চেষ্টা করি। সূত্র, সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু মানে কি? যে পরিমাণ পণ্য আপনার উৎপাদন বা বিক্রয় করলে লাভ হবে না, ক্ষতি হবে না। এই সমচ্ছেদ বিন্দু বের করার যেটা সূত্র সেটা হচ্ছে স্থির খরচ বা স্থায়ী খরচ। এটা আসবে হচ্ছে উপরে, আর আপনার লিখতে হবে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আপনার এই ক্যালকুলেশনটা করলে আসে হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু প্রভাবিত হবে কিসের মাধ্যমে? স্থায়ী খরচ প্রভাবিত হলে সমচ্ছেদ বিন্দু প্রভাবিত হবে। বিক্রয় মূল্য বাড়লে বা কমলে বিক্রয় মূল্য প্রভাবিত হলে আপনার সমচ্ছেদ বিন্দু প্রভাবিত হবে। পরিবর্তনশীল ব্যয় প্রভাবিত হলে সমচ্ছেদ বিন্দু প্রভাবিত হবে। তাহলে প্রভাবিত হবে না কোনটার দ্বারা? অপশনগুলো দেখেন। এতক্ষণে আশা করি অ্যান্সার আপনি পেয়ে যাবেন। অ্যান্সার আপনি পেয়ে যাবেন। অ্যান্সার হচ্ছে কোনটা? বিক্রয় এককের পরিমাণ। বিক্রয়ের এককটা দরকার নাই, আপনার বিক্রয় মূল্য থাকলেই এনাফ। বিক্রয় মূল্য প্রভাবিত করবে, বাট বিক্রয়ের একক আপনাকে প্রভাবিত করবে না। তাহলে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করবে না। সঠিক উত্তর হচ্ছে কোনটা? বিক্রয় এককের বৃদ্ধি, বিক্রয় এককের বৃদ্ধি। আশা করি বুঝতে পারছি। 12 নম্বর প্রশ্ন। আর মাত্র 8টা প্রশ্ন আছে, আমি বলছি একটু আর 10টা মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দিব। একটু মনোযোগ দিই সবাই। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করছেন, এইটা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে কিভাবে আসবে? এটা কি পরিচালন, এটা কি বিনিয়োগ, নাকি আপনার অর্থায়ন? খেয়াল করে দেখেন, যন্ত্রপাতি, যন্ত্রপাতি কি? স্থায়ী সম্পত্তি। আর স্থায়ী সম্পত্তি ক্রয় করলে যে টাকাটা আপনার খরচ হয় সেটা কি বাবদ আসে? কি বাবদ আসে? স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো কেনার জন্য আপনার কি করতে হয়? কি করতে হয়? বিনিয়োগ করতে হয়। তাহলে এই পুরাতন যন্ত্রপাতি ক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় অথবা নতুন যন্ত্রপাতি ক্রয়, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয় যাই বলা হোক না কেন, সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার বি, বিনিয়োগ। যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা এই সংক্রান্ত যে কোনো কিছু নগদ প্রবাহতে আসবে কোথায়? বিনিয়োগকৃত এই সেকশনে। আর মনে রাখবেন, শেয়ার, ঋণপত্র, তারপরে লভ্যাংশ, ঋণপত্রের সুদ, ওগুলা যাবে কোথায়? ওগুলো যাবে হচ্ছে অর্থায়নের মধ্যে,
অর্থায়নের মধ্যে, আর পণ্য ক্রয় বা বিক্রয়, দেনাদার পাওনাদারের বৃদ্ধি সেগুলো যাবে কোথায়? পরিচালনার মধ্যে। পরিচালনার মধ্যে আশা করি বুঝাইতে পারছি। এটাও বিগত বছরের কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই সেম কোশ্চেনটা অসংখ্য জায়গাতে রিপিট হয়েছে। আশা করি এটা খুবই সহজ প্রশ্ন, পারবেন আপনারা। পরবর্তী কোশ্চেন দেখেন নাম্বার 14। স্টার কোম্পানি তার অনুমোদিত মূলধন হচ্ছে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার। আমার প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু এফবি, এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে শেয়ারের লিখিত মূল্য। শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। আর আপনি ইস্যু করছেন কয়টা শেয়ার? 20,000, আপনার সরি অনুমোদিত শেয়ার কয়টা? 20,000টা। তো এখানে বলছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ হচ্ছে 90%। তার মানে 20,000-এর 90% আপনি কি করবেন? ইস্যু করবেন। আসেন তো আমরা একটু ইস্যুর পরিমাণটা খুঁজে বের করি। ইস্যুকৃত শেয়ার, আমরা একটু ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা জেনে নেই। ইস্যুকৃত শেয়ার হচ্ছে কি? অনুমোদিত এর কত পার্সেন্ট? 90%। একটু ক্যালকুলেশন আমার সাথে সাথে করেন, যদি পারে একটু ক্যালকুলেশন করে আমাকে সাথে সাথে বলবেন, একটু বলবেন। প্রথমে 20,000 যেটা অনুমোদিত এর কত? 90% হবে ইস্যুকৃত, ইন্টু 90%। একটু আমাকে যদি পারেন ক্যালকুলেশন করে আমাকে জানান 20,000-এর 90%-এ কত হয়? 20,000-এর 90%-এ কত হবে? 20,000-এর 90%-এ কত হবে? খেয়াল করি স্যার, 90% কথাটার মানে কি? মানে 90 ডিভাইডেড বাই 100, 90 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা 100-র 2টা শূন্য আর 20,000-এর 2টা শূন্য কেটে দিলাম, তাহলে জাস্ট গুণ করলেই হবে। গুণ করি আমরা, দেখেন প্রথমে পূর্ণ সংখ্যা যেটা 2 আর 9 গুণ করি, 9 দুগুণে কত হইল? 18। আর শূন্য এখানে আছে 2টা, 90-এর একটা 3টা, মানে হচ্ছে 18,000। তাহলে আমার ইস্যুকৃত শেয়ার কয়টা হইল? 18,000 শেয়ার। তারপর দেখেন এখানে বলছে এবং বিলিখিত মূলধনের পরিমাণ, এইটা হবে ইস্যুকৃত মূলধনের কত? 70%। এই যে আপনি ইস্যু করছেন যে 18,000, ইস্যু করছেন যে 18,000 শেয়ার, ইস্যু যে করলাম 18,000 শেয়ার, তার 70% হবে কি? ইস্যুকৃত, সরি বিলিখিত। বিলিখিত মূলধনের ইস্যুকৃতর পরিমাণ বলছে এত, আর বিলিখিত হবে হচ্ছে ইস্যুকৃতর কত পার্সেন্ট? 70%। তাহলে আসেন আমরা একটু বের করি বিলিখিতটা কত ছিল। বিলিখিত শেয়ার কয়টা? বিলিখিত শেয়ার হবে কয়টা? আমি যে পরিমাণ ইস্যু করছি কত? 18,000। এই 18,000 অর্থাৎ ইস্যুকৃত এর কত পার্সেন্ট? 70%। দেখেন অঙ্কটা বুঝতেছেন কিনা? 70%। 18,000-এর কত? 70%। এই ক্যালকুলেশনটা এবার করি স্যার। 18,000-এর 70% করি আগের মতোই। 70% মানে 70 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করি। 100-র 2টা শূন্য, 18,000-এর 2টা শূন্য কেটে দিলাম। তাহলে প্রথমে আপনি 18কে 7 দিয়ে গুণ দেন, 18কে গুণ দেন 7 দিয়ে, 18কে 7 দিয়ে গুণ দেন। 18-র নামটা পারেন স্যার? 18-র নামটা পারেন? 18-র নামটা চেষ্টা করেন। 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18, নিজে না পারলে ছোটো ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন। 18কে যদি আপনি 7 দিয়ে গুণ দেন, হ্যাঁ নামটা মুখস্থ না থাকলে সমস্যা নেই, মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন। 7 দিয়ে 18কে গুণ মানে হচ্ছে 7 আর 8, 7 8-এ কত হইল? 56-র 6, হাতের হইল কত? 5। 7 একে 7, 7 আর 5-এ কত? 7 একে 7, 7 আর 5-এ কত? 7 আর 5-এ হচ্ছে 12, 7 আর 5-এ কত হইল? 12। তাহলে 18কে 7 দিয়ে গুণ দিলে কত হইল স্যার? 126। আর শূন্য কয়টা বাকি আছে? এই 18,000-এর মধ্যে একটা আর 70-এর মধ্যে একটা, তাহলে 2টা শূন্য হবে। 2টা শূন্য যদি বসাই তাহলে কত হইল? 12,600। এই 12,600 কি? শেয়ার। কোন শেয়ার? বিলিখিত শেয়ার। আপনাকে বের করতে বলছে বিলিখিত মূলধনের পরিমাণ। খালি মূলধনের পরিমাণ বের করার জন্য শেয়ার কয়টা? 12,600। ফেস ভ্যালু কত করে? 10, 10 দিয়ে গুণ দেন। 12,600-কে 10 দিয়ে গুণ, 12,600-কে 10 দিয়ে গুণ মানে কি? মানে হচ্ছে এই যে 12,600 আপনি লিখছেন, এর সাথে এই 10-এর অতিরিক্ত একটা শূন্য খালি অ্যাড করে দেন। একটা শূন্য অ্যাড করলে সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে কত? 1,26,000। অ্যান্সার হবে হচ্ছে 1,26,000 টাকা। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। অ্যান্সার 1,26,000। স্যার এইটা একটু জটিল প্রশ্ন। জাহাঙ্গীরনগরের সব প্রশ্ন যে সোজা এমন না, কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু খেলে দিচ্ছে তারা। ইউনিভার্সিটির স্যাররা কিছু কিছু কোশ্চেনে আপনাকে বেসিক দেখাই দিচ্ছে, আসলে আপনি কতটুকু পারেন। 20-এ 20 খুব একটা সহজ কিছু হবে না। হ্যাঁ 20-এর মধ্যে 16-17 পাওয়া কোনো ঘটনাই না,
তো 20-20 পাইতে হলে একটু ট্যালেন্ট থাকাই লাগবে। আরেকবার বুঝি আমরা, ইস্যুকৃত শেয়ার বলছে, ইস্যুকৃত শেয়ার হচ্ছে কি অনুমোদিত মূলধন এর 90%, 20,000-এর 90% করলাম কত আসছে 18,000 বের করলাম ইস্যুকৃত। তারপরে বিলিখিত চাইছে, বিলিখিত হচ্ছে ইস্যুকৃত 18,000-এর কত 70%, 18,000-এর 70% কতগুলো শেয়ার আসছে 12,600 শেয়ার। প্রত্যেকটার ফেস ভ্যালু কত 10 দিয়ে গুণ, উত্তর হচ্ছে 1,26,000 টাকা। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের, আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হবে না? আয় বিবরণীতে আয় সমূহকে দেখানো হয়, ব্যয় সমূহকে দেখানো হয়, কিন্তু কখনোই লভ্যাংশ দেখানো হবে না, লভ্যাংশ হবে না। লভ্যাংশ যাবে কোথায় স্যার? লভ্যাংশ যাবে হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণীতে, লভ্যাংশ যাবে হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী। জমাকৃত মুনাফা বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হবে কাকে? লভ্যাংশকে। তাহলে লভ্যাংশ যাবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী। এটা আয় বিবরণীতে আসবে না, আয় বিবরণীতে আসবে হচ্ছে বাকি অপশনগুলো। আশা করি বুঝতে পারার কথা। খুবই সহজ প্রশ্ন এবং এইটা রিপিট করা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপিটেড কোশ্চেন। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, লভ্যাংশ প্রদান। পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটার মধ্যে ঝামেলা আছে, ঝামেলা আছে কারণ সঠিক উত্তরটা কাছাকাছি হবে, এক্সাক্ট মিলবে না। সঠিক উত্তর যেটা সেটা কাছাকাছি অ্যামাউন্টটা আসবে, এক্স্যাক্টলি মিলবে না, এবং এই ক্যালকুলেশনটা একটু ঝামেলায় দিবে, আপনাকে ঝামেলা দিবে অবশ্যই। দেখেন আমি সমাধান করে দিচ্ছি। মজুদ পণ্য বিক্রয়ের গড় সময় বের করতে বলছে, মজুদ পণ্য বিক্রয়ের গড় সময়, গড় সময় বের করতে হলে আপনি আগে বের করবেন হচ্ছে মজুদ আবর্তন। আমি কোশ্চেনটা সমাধান করে দিচ্ছি, একটু যদি সম্ভব হয় খাতার মধ্যে লিখে রাখেন, একটু সম্ভব হলে খাতার মধ্যে লিখে রাখেন, একটু ক্যালকুলেশানগুলো আমার সাথে সাথে শেয়ার করবেন, আমার সাথে ক্যালকুলেশানগুলো শেয়ার করবেন। ওকে, ম্যাথের থেকে থিওরি বেশি কঠিন লাগে, এইটা কথা সত্য। এই আপনার অ্যাকাউন্টিংয়ের থিওরি অবশ্যই কঠিন, ম্যাথ সোজা, কারণ থিওরি জানলে ম্যাথ ইজিলি আপনি করতে পারবেন। থিওরিটা অবশ্যই জটিল বা কঠিন, বুঝে বুঝে পড়তে হয়। আসেন মজুদ আবর্তন বের করি। মজুদ আবর্তন বের করার সূত্র হবে হচ্ছে এই, শুরুতে আপনার লিখবেন বিক্রিত পণ্যের ব্যয়, আর ডিভাইডেড বাই লিখতে হয় কি গড় মজুদ। একটু যারা ক্লাস দেখতেছেন একটু আমাকে যোগ বিয়োগগুলোর সাথে সাথে বলবেন, যোগ বিয়োগগুলো বলবেন, হ্যাঁ যোগ বিয়োগগুলো বলবেন। আমরা মজুদ আবর্তন বের করতেছি, যার সূত্র বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। প্রথমেই দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসবে। বিক্রিত পণ্যের ব্যয় যার ইংরেজি নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা সিজিএস, বিক্রিত পণ্যের ব্যয় এইভাবে আসবে। দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে কত 67,000, ক্রয় মূল্য থেকে ক্রয় ফেরতের 10,000 আপনি কি করবেন? বাদ দিবেন। ক্রয় বাট্টার টাকা কি করবেন? তাও বাদ দিবেন, মাইনাস বাদ দিলাম হচ্ছে ক্রয় বাট্টা। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা বাদ যাবে। আন্তঃপরিবহনের টাকাটা হবে হচ্ছে স্যার যোগ, আন্তঃপরিবহনের টাকা যোগ করলাম। আর তারপরে আপনি এর সাথে আরও যোগ করবেন যেটা, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে কত 30,000 টাকা। এই পর্যন্ত যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে আপনার আসবে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আর বিক্রয় যোগ্য থেকে যদি আপনি সমাপনী মজুদ পণ্য যেটা আছে 20,000 এইটা বাদ দেন, তাহলেই আপনার আসবে বিক্রিত পণ্যের ব্যয়। অনেক বড় একটা যোগ বিয়োগ কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন বুঝছেন কি না? ক্রয় থেকে বাদ যাবে কে? ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা বাদ যাবে, আন্তঃপরিবহন যোগ হবে, প্রারম্ভিক মজুদ পর্যন্ত যোগ, আর লাস্টে বাদ যাবে কে? সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ গেলে কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয়। বোর্ডে লেখা উপরের জাস্ট যোগ বিয়োগটা করে আমাকে একটু কমেন্টে লিখে জানান, আসেন যোগ বিয়োগগুলো বলি আমরা। 67 থেকে 10 বাদ দিলে কত আসে? 57। 57 থেকে 2 বাদ দিলে 55। 55 আর 5 যোগ করলে কত? 55 আর 5 যোগ করলে 60। 60 আর 30 কত হইল? 90। 90 থেকে 20 বাদ দিলে কত আসে? 70,000। 70,000। আশা করি বুঝাইতে পারছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এর মান আপনি কত পাবেন? 70,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 70,000। আর গড় মজুদ তো সোজা। গড় মজুদ কিভাবে আসে? প্রারম্ভিক মজুদ আর হচ্ছে সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি আসবে? গড় মজুদ। তো
জাস্ট আমি একটু লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। গড় মজুদ, গড় মজুদটা হবে এই রকম, প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 30,000 যোগ সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত 20,000, দুইটাকে যোগ করে কত দিয়ে ভাগ হবে 2 দিয়ে ভাগ। তাইলে 30 আর 20 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 25,000। 25,000 টাকা কি পেলাম? 25,000 টাকা পেলাম হচ্ছে আমার গড় মজুদের পরিমাণ। তাহলে গড় মজুদের পরিমাণ হবে হচ্ছে 25,000। 70,000 ডিভাইডেড বাই 25,000। এইবার একটু আপনারা ক্যালকুলেশন করাই লাগবে। 70,000কে আপনি 25,000 দিয়ে ভাগ করবেন, একটু দশমিকের একটা মান আসবে। 70,000কে 25,000 দিয়ে যদি আপনি ভাগ করেন, দশমিকের একটা ফ্র্যাকশনের মান আসবে। এইটা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে করাটা একটু ঝামেলা। আমার কাছে মনে হয় টিচার হয়তো বা এটাকে 75,000 দিতে চাইছিল, 75-এর জায়গায় 70 হয়ে গেছে, ক্যালকুলেশনটা জটিল হয়ে গেছে। এটা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে করাটা একটু ডিফিকাল্ট অবশ্যই হবে। আমি জাস্ট আপনাকে বলে দেই এটার মান কত আসবে। এটার মান হবে হচ্ছে 2.8, অ্যান্সার হবে হচ্ছে 2.8 বার, এতবার মজুদ আবর্তন। এবার যদি আপনাকে বিক্রয়ের সময় বের করতে হয়, মজুদ বিক্রয়ের গড় সময়, যেটা কোশ্চেনে চাইছে, মজুদ বিক্রয়ের গড় সময়, গড় সময় বের করবেন। সময় যদি আপনি বের করতে চান মানে দিনে কনভার্ট করবেন। বছরে দিন কয়টা স্যার? 365টা দিন। তাহলে এই 365 দিনকে আপনি ভাগ করবেন যেই মান আপনার আসছে 2.8 দিয়ে। 365কে ভাগ করবেন 2.8 দিয়ে, তাইলে অ্যান্সার চলে আসবে। এইটাও পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া করাটা ডেফিনেটলি ডিফিকাল্ট। এবার আপনাকে পরীক্ষা হলে চেষ্টা করা লাগবে, নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যেভাবে করেন সেভাবে আপনি করবেন। মানটা কত হয়? মান হবে হচ্ছে 130.357, আর কি নেই, আরও এক ঘর নেই, এত দিন। তাহলে ক্যালকুলেশন করলে মান হবে হচ্ছে এইটা 130.3571। বাট দিন তো আর ফ্র্যাকশনে প্রকাশিত হয় না, দিন হবে কিভাবে? রাউন্ড ফিগার করলে অ্যান্সার হবে হচ্ছে 130। এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 130। এই কোশ্চেনটা পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া করাটা ডেফিনেটলি ডিফিকাল্ট। বাট এই কোশ্চেনটা আপনি যদি এটা স্কিপ করেন তাহলে ভালো, আর যদি করতেই হয়, যদি সময় পাওয়া যায়, কারণ এই ভাগগুলো 70,000কে 25,000 দিয়ে ভাগ, এইটা করাটা খুব একটা ঝামেলাপূর্ণ না। কিন্তু এই যে 365কে 2.8 দিয়ে ভাগ করাটা, এইটা একটু প্যারা আপনাকে দিবেই। আমার কাছে মনে হয় টিচার কোশ্চেনটা একটু ভেজাল করে ফেলছে। যদি এইটা 75,000 হইতো তাহলে 3 বার আসতো, আর 365কে 3 দিয়ে ভাগ করাটা লট মোর ইজিয়ার 2.8-এর চাইতে। যাই হোক, এই কোশ্চেন পরীক্ষার হলে একটু প্যারা আপনাকে দিবেই। সব কোশ্চেন যদি সোজা হয় তাহলে কেমন হইলো, যে একটাতে কঠিন কোশ্চেন আসতেই পারে। আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনে আসি, পরবর্তী কোশ্চেন দেখব। নাম্বার হচ্ছে এই যে অ্যান্সার হচ্ছে 130 দিন। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, একক ব্যয় অপরিবর্তিত থাকে। কোন ধরনের ব্যয়, কোন প্রকারের ব্যয়ে একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হয় না? একক প্রতি ব্যয়ের পরিবর্তন হয় না কোন পদ্ধতি? পরিবর্তনশীল, স্থায়ী, মিশ্র, আধা স্থায়ী। মিশ্র আর হচ্ছে আধা স্থায়ী দুইটা একই জিনিস। মিশ্র আর আধা স্থায়ী দুইটা একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। আপনাকে বলছে একক প্রতি ব্যয় অপরিবর্তিত থাকবে, একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। সেটা অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ, পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় একক প্রতি অপরিবর্তিত, কিন্তু মোট ব্যয়ের পরিমাণ কি হয়? মোট ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়, মোট ব্যয়ের পরিমাণ হবে পরিবর্তিত। তাহলে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি আনচেঞ্জড, কিন্তু মোট ব্যয়ের পরিমাণটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ। আশা করি বুঝছি আমরা। পরবর্তী কোশ্চেন আর 3টা কোশ্চেন বাকি, হয়তো বা 3 মিনিট লাগবে। আর অবিরাম মজুদ পদ্ধতি, অবিরত মজুদ পদ্ধতি, বিক্রয়কারী কোম্পানিতে কোন হিসাবটা থাকে না? এই যে না শব্দটা দেখেন, অবিরতর মধ্যে কোনটা থাকবে না? অবিরতর মধ্যে থাকবে না কোনটা? খেয়াল করে দেখেন, পণ্যের ক্রয় মূল্য, তারপরে ক্রয় ফেরত, তারপরে ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, এই যে ক্রয় সংক্রান্ত যেই বিষয়গুলো, এগুলো কালীনে থাকে। আর ক্রয় সংক্রান্ত বিষয়গুলোর পরিবর্তে ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তার পরিবর্তে অবিরততে ব্যবহার করা হয় কোনটা? মজুদ পণ্য।
তাহলে মজুদ পণ্য নামটা থাকে অবিরততে, অবিরততে থাকে না কোনটা? ক্রয় থাকে না, ক্রয় ফেরত থাকে না, ক্রয় বার্তা থাকে না, ক্রয় পরিবহন থাকে না। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? অপশনগুলো দেখেন। বিক্রয় কোনো ঝামেলা নাই, বিক্রয় সব জায়গাতে আছে, বিক্রয় ফেরতও সব জায়গায় আছে। খেয়াল করে দেখেন বহি পরিবহন, বহি পরিবহন মানে কি? বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। আশা করি আমরা জানি বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। আর আন্তঃপরিবহন মানে কি? আন্তঃপরিবহন মানে হচ্ছে স্যার ক্রয় পরিবহন। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কারণ ক্রয় পরিবহন এই নামটা অবিরতের মধ্যে থাকবে না। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন এই নামটা ব্যবহার করা হবে কোথায়? এই নামটা ব্যবহার করা হবে কালীন মজুদ পদ্ধতিতে। আর এই আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহনের পরিবর্তে অবিরত মজুদ পদ্ধতিতে কোন হিসাবকে লিপিবদ্ধ করা হবে? এটাকে মজুদ পণ্য হিসাবে লিপিবদ্ধ করা হবে, মজুদ পণ্য হিসাবে লিপিবদ্ধ করা হবে। এই যে পণ্যের যে ক্রয় পরিবহন এইটা অবিরততে কি হিসাবে লিপিবদ্ধ হবে? মজুদ পণ্য হিসাবে। আর ক্রয় পরিবহন নামে লিপিবদ্ধ হবে তখন পদ্ধতি হবে কোনটা? কালীন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, এইটা অবিরতের মধ্যে থাকে না। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোশ্চেন নাম্বার 19, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে কোন ঘটনা প্রভাব ফেলবে না? কোনটা প্রভাবিত হবে না? সঠিক উত্তর আসেন খুঁজে বের করে। অব্যবসায়ী প্রতিষ্ঠান, এইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনই এইটা রিপিট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট করে দিছে। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে স্যার অপশন নাম্বার সি, আয় ব্যয় হিসাবের কথা বলছি স্যার, আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব। অ্যান্সার সি নাম্বার। অগ্রিম প্রদত্ত বেতন, অগ্রিম প্রদত্ত বেতন মানে কি স্যার? সম্পত্তি। আর সম্পত্তি কি আয় বিবরণীতে আসে? না, সম্পত্তি যায় কোথায়? বৈষয়িক বিবরণীতে, বৈষয়িক বিবরণী। অব্যবসায়ী প্রতিষ্ঠান আপনি কী করেন? আয় ব্যয় হিসাব করেন, তারপরে হচ্ছে আপনি বৈষয়িক বিবরণী করেন, কারণ অব্যবসায়ীতে তো আপনি উদ্বৃত্তপত্র বানান না। অব্যবসায়ীতে আপনি কি করেন? আয় ব্যয় প্রাপ্তি প্রদান হিসাব করেন, আয় ব্যয় হিসাব করেন, আর করেন কোনটা? আর করেন হচ্ছে বৈষয়িক বিবরণী। তাহলে এই সম্পত্তির আইটেমটা যাবে কোথায়? বৈষয়িক বিবরণীতে। এটা আয় ব্যয় হিসাবে প্রভাবিত হবে না। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। আসেন পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, এটাই শেষ কোশ্চেন, অপশন নাম্বার সি। চুক্তির অবর্তমানে মানে যখন চুক্তি থাকবে না তখন অংশীদারি কারবারের মুনাফা মানে হচ্ছে লাভ অংশীদারদের মধ্যে বন্টন করবেন আপনি কিভাবে? যদি চুক্তি না থাকে, চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী করবেন, আর যদি চুক্তি না থাকে তাহলে কেমনে করবেন? লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেন, লাস্ট কোশ্চেনের অ্যান্সার। চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী হবে, চুক্তি না থাকলে মুনাফা বন্টিত হবে কিভাবে? মুনাফা বন্টিত হবে কিভাবে? মুনাফা বন্টিত হবে, হ্যাঁ এই যে অ্যান্সার পাইছি আমি, অ্যান্সার হচ্ছে এইটা, সমান অনুপাতে। চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী, চুক্তিতে যে অনুপাত থাকবে সেই অনুপাত অনুযায়ী। আর চুক্তি না থাকলে মুনাফা বন্টিত হবে কিভাবে? সমান ভাগে ভাগ হবে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা অ্যান্সার দিছেন, সায়েম অ্যান্সার দিছেন, তারপরে হচ্ছে আরিফা জান্নাতুল অ্যান্সার দিছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফা জান্নাতুলের কথা হচ্ছে স্যার 19-এ ডি হবে না কেন? স্যার 19-এ ডি হবে না কারণ সেটা আয় বিবরণীকে প্রভাবিত করবে তাই। আর অগ্রিম বেতন এটা কোনোভাবেই প্রভাবিত হবে না। তো অপশনগুলো মনোযোগ দিয়ে পড়লে আশা করি বুঝতে পারবেন। তাহলে 20-এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি নাম্বার অপশন, সমান অনুপাতে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারার কথা। আরিফা জান্নাতুল যেটা বললেন স্যার ডি নাম্বার কেন হবে না? খেয়াল করে দেখেন স্যার, এই যে ডি নাম্বার অপশনে বিগত বছরের অগ্রিম প্রাপ্ত সদস্যদের চাঁদা, যেটা বিগত বছরের অগ্রিম সেটা চলতি বছরের জন্য কি? সেটা চলতি বছরের আয়। যেটা বিগত বছরে আপনি অগ্রিম পাইছিলেন সেটা বিগত বছরে কি ছিল? বিগত বছরে ছিল দায়, কিন্তু এই টাকাটা অগ্রিম কোন বছরের টাকা? এটা চলতি বছরের টাকা। তাহলে এটা চলতি বছর আয় নির্ণয় কি হবে? যোগ হবে। বিগত বছরের অগ্রিম এই চলতি বছরের জন্য আয় হিসেবে যুক্ত হবে। চলতি এই যে আর্থিক বছরের সদস্যদের অনাদায়ী চাঁদা, অনাদায়ী মানে হইল বকেয়া চাঁদা। বকেয়া চাঁদা কোন বছরের বকেয়া? চলতি বছরের বকেয়া। চলতি বছরের বকেয়া কি করতে হয়? যোগ। চলতি বছরের বকেয়া ভাড়া, এটা কি হবে? চলতি বছরের বকেয়া ভাড়া কি হবে?
আপনার ব্যয় হিসাবে গণ্য হবে। আর বিগত বছরের অগ্রিমপ্রাপ্ত চাঁদা এটা চলতি বছরের আয় হিসাবে গণ্য হবে। তাহলে এগুলো আয় ব্যয় হিসাবকে প্রভাবিত করবে না হচ্ছে অগ্রিম প্রদত্ত বেতন। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, বাকি প্রশ্নগুলো দেখি। একজন বলছেন শাহরিয়ার শিহাব আপনার বাংলা সেকেন্ড পেপার এক্সাম এখানে কি করেন? শাহরিয়ার সাহেব আসছে একটু ফেসবুক দেখতে আই এডুকেশনের ক্লাস দেখে একটু আটকে গেছে। তাই বলে আপনি এইভাবে শিহাবকে ধমক দিচ্ছেন মারিয়া, এইটা কি ঠিক হচ্ছে? একটা বাচ্চা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তার আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসছে, সেকেন্ড পেপার পরীক্ষা একটু তো গ্যাপ আছে, একটু না হয় ফেসবুক ধরছে, তাই বলে এইভাবে আপনি বকা দিবেন? একটু কষ্ট পাইলাম স্যার। শিহাব হোসেন, আপনি মনে কষ্ট পাবেন না, আপনি আপনি দেখেন ক্লাস করেন, কিছু জ্ঞান তো অর্জিত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ অল। আমরা ক্লাসটা শেষ করছি। যারা ক্লাস করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভবিষ্যতে এই ক্লাসটুকু দেখবেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে নিতে চাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। টোটাল 20টা কোশ্চেন ছিল। চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর এবং ক্লাসের মধ্যে পড়ানোর পাশাপাশি আপনাদেরকে কিছুটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি, যেটা হয়তোবা অনেকের জন্য বিরক্তির উদ্রেক হতে পারে। যে অনেকে মনে করতে পারেন ভাই উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, উপদেশ দেওয়াটা খুবই সোজা, আর আমরা শিক্ষক, আমাদের কাজই হলো উপদেশ দেওয়া। তবে উপদেশ শুনতে কারো কাছেই ভালো লাগে না। ভালো লাগে হচ্ছে সফলতা অর্জন করতে। আপনি সফল কাম হন, তারপরে আপনি উপদেশ দিবেন, সবাই আপনার কথা শুনবে। আপনারা আমার উপদেশ শুনতেছেন কারণ আমি পাশাপাশি পড়াচ্ছি। আমি যদি না পড়াইতাম তাহলে আপনি আমার উপদেশ জীবনেও শুনতেন না। তো যারা উপদেশগুলো শুনছেন সেই অনুযায়ী যাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করছি। আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচের আরও ফ্রি ক্লাস থাকবে। পরবর্তী দিন আমরা আরও একটা অ্যাকাউন্টিং ক্লাস নিব। একটু ডেটটা এবং টাইমটা একটু যার মতো করে নোট ডাউন করে রাখেন। আগামী 28 তারিখ একদিন পরে, আজকে বৃহস্পতিবার, তো আগামী 28 তারিখ মানে হচ্ছে শনিবার, একটা দিন গ্যাপ দিয়ে শনিবার দিন সেম টাইমে রাত 8টা 10 হয়তোবা অন্য কোনো একটা ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্ন অথবা গুরুত্বপূর্ণ কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। যারা ক্লাস করতেছেন তারা চাইলে জানায় রাখতে পারেন কোন টপিকের উপরে ক্লাস হলে আপনার জন্য ভালো হয়। একটু আমি সময় দিব আপনাদেরকে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার কোনো পছন্দের টপিক থাকে সেই টপিকের নাম লিখবেন। আমি সেই টপিকের উপরে অবশ্যই আপনার জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখবো। ম্যাক্সিমাম ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমরা অলরেডি আলোচনা করছি। আমরা একদম শুরুতে ঈদের আগ থেকে ফ্রি ক্লাস চলতেছে। আমরা শুরুতে গুচ্ছের কোশ্চেন সলভ করছি, তারপরে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করছি, আমরা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করছি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন সলভ করে ফেললাম। আর কোনো ইউনিভার্সিটি কোশ্চেন তেমন একটা বাকি নাই। ম্যাক্সিমাম যেগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো আমরা তো সমাধান করেই ফেলছি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা একটু ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, বাট ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখলে তো আপনার মনে কষ্ট লাগবে। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এখন পড়াচ্ছি না, বা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যখন টপিকের আলোচনা আসবে সেখানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে। কারো যদি কোনো পছন্দের টপিক থেকে থাকে সেই নামটা একটু লিখে রাখবেন। ইনশাল্লাহ সেই টপিক নিয়ে অথবা আমার পছন্দ অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। কবে? আগামী 28 তারিখ রাত 10টা ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।